আসসালামু আলাইকুম। যারা প্রথমবারের মতো আমাদের সাথে জয়েন করছেন তাদেরকে বলে নিচ্ছি, আপনারা দেখছেন বাংলাদেশের প্রথম ভার্চুয়াল হেলথ সামিট আস্ক ডাক্তারও। আজকে 15 জন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সাথে 15টি খুবই ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে কথা বলবেন। এই মুহূর্তে আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ মুস্তারশিদ বিল্লাহ। উনি একজন মেডিসিন, ডায়াবেটিস এবং কিডনি স্পেশালিস্ট এবং 12 বছরের বেশি অভিজ্ঞতা ওনার, এবং উনি এই মুহূর্তে বারডেমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। উনি ডাক্তারো.কমেও অনলাইন কনসালটেশনের জন্য অ্যাভেলেবল আছেন। আজকে উনি যে ব্যাপারে আমাদের সাথে কথা বলবেন সেটা হচ্ছে উচ্চ রক্তচাপের কি কি কারণ হতে পারে, প্রতিকার এবং প্রতিরোধ করার ওয়েটা কি। আমি আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন এই সেশনটা থেকে। প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টরকে আমাদেরকে তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ডক্টর মুস্তারশিদ বিল্লাহ, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। ডাক্তারকে আসলে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা টপিকসের উপর আলোচনা করার ব্যবস্থা করার জন্য। বেসিক্যালি এই রোগটা নিয়ে আলোচনা অনেক বেশি হওয়া উচিত এবং এটা খুব হাইলাইটেড একটা টপিকস, যেটা আজকে আমরা পরবর্তী কিছু সময় আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকে টপিকটার একদম মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই যে কিছুদিন আগে আমাদের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসটি পালিত হলো, এটা সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছুটা বলতেন। জি, আসলে যে কোনো রোগের ক্ষেত্রে সচেতনতা, জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানুষের যদি সচেতনতা বাড়ে তাহলে রোগগুলো তাড়াতাড়ি ধরা পড়ে, চিকিৎসাটা ঠিকভাবে করা যায় এবং জটিলতাটাকে পরিহার করা যায়। এই কথাটা চিন্তায় রেখে আসলে সারা পৃথিবীর যে হাইপারটেনশন সোসাইটিগুলো আছে, তাদের যে মূল প্রতিষ্ঠান যে ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ, তারা 2005 সাল থেকে এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করে আসছে। বেসিক্যালি দিবসটা আসলে 17ই মে, কিন্তু এবার আসলে কোভিড-19 প্যান্ডেমিকের কারণে এটা এই 17ই অক্টোবর পালিত হয়েছে, মানে শিফট হয়ে গেছে। সবকিছুই তো আসলে শিফট হচ্ছে, এটাও শিফট হয়েছে। তো প্রত্যেক বছরই তাদের একটা প্রতিপাদ্য বিষয় থাকে যে জনগণকে যাতে এই বিষয়ে অ্যাওয়ার করা যায়, যে যেমন এর আগে ছিল যে আপনার নাম্বার জানুন, মানে নো ইউর নাম্বার, মানে হাইপারটেনশন, তার ব্লাড প্রেশার কত সেটা জানার জন্য বলা হচ্ছিল। কিন্তু এইবার কিন্তু আরেকটু সামনে গিয়ে কথাটা এভাবে বলা হচ্ছে যে মেজার ইউর ব্লাড প্রেশার, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। মানে আমরা যদি এটাকে বাংলায় করি যে আপনার ব্লাড প্রেশার মাপুন, এটাকে নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। মানে এই মেসেজটা দিয়ে ওনারা যেটা সারা পৃথিবী জুড়েই এই মানুষের অ্যাওয়ারনেসটাকে বাড়াতে চাচ্ছেন। কারণ কি, একটা জিনিস আমি আপনাকে সাথে যদি এবং দর্শকদের সাথে শেয়ার করি, সেটা হলো এই হাইপারটেনশনের ক্ষেত্রে আমাদের রুল অফ হাফ একটা জিনিস আমরা বলি, যে বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে যে সারা পৃথিবীতে অ্যারাউন্ড 50% পেশেন্ট হাইপারটেনশনে ভুগে। তো এই 50% পেশেন্টের মধ্যে যারা হাইপারটেনশনে ভুগে তাদের অনলি 50% জানে যে তার হাইপারটেনশন আছে, বাকি 50% কিন্তু জানেও না। এবং যারা জানে যে হাইপারটেনশন আছে তার 50% মানে দ্যাট ইজ 25% পেশেন্ট ঠিকভাবে ওষুধ নেয়, এবং যারা ওষুধ নেয় তার 50% তার অর্ধেক পরিমাণ কন্ট্রোল থাকে। মানে কন্ট্রোলড হাইপারটেনশনের পরিমাণ কিন্তু খুবই কম, 10 to 15%, এবং যেটা আসলে খুবই অ্যালার্মিং। যে এই সচেতনতাটা বাড়ানোর জন্যই বেসিক্যালি এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেটা পালিত হচ্ছে, এবং এটা আমাদের দেশেও খুব আড়ম্বর সহকারে পালন করা হয়েছে। আমাদের যেটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, যেটা তারা, এবং বাংলাদেশ হাইপারটেনশন সোসাইটি, কার্ডিওলজি সোসাইটি গুলো এটা খুব এবার তো আসলে সশরীরে অনেক কিছু পারে নাই, র্যালি বা অনেক কিছু করতে পারে নাই, কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে অনেক বেশি প্রচারণা হয়েছে এবং সংবাদ মিডিয়াগুলো তো এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। না, এটা আমি আসলে খুব অবাক হলাম আপনার স্ট্যাটটা শুনে যে 50% এর হাইপারটেনশন আছে, এটা আসলে, এবং তার মধ্যে 50% জানে না। এটা একটা, মানে আমার তো শুনে মনে হচ্ছে আমার নিজেরও চেক করে দেখা দরকার আসলে কি ডেফিনেটলি। হ্যাঁ, কারণ এই জন্যই কিন্তু আগের দিনগুলোতে বলা হচ্ছিল যে নো ইউর নাম্বার, মানে তোমার ব্লাড প্রেশারের নাম্বারটা কত, তোমার এটা মানে আপনি মেজার না করলে তো সেটা জানতে পারছেন না। এই জন্য মেজার করার উপরেও আগে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সেটার সাথে বাড়তি আরো এই জিনিসগুলো, মানে শুধু মেজার না, কন্ট্রোলও করো এবং তাতে তুমি দীর্ঘজীবী হবো, সেই জিনিসটাকে আসলে মেসেজ দেওয়া হয়েছে।
তবে অবশ্যই আমি আপনার সাথে এগ্রি করি যে অনেক অসুখই আসলে অ্যাওয়ারনেসের মাধ্যমে অনেকখানি প্রতিরোধ করা যায়। যে আমি যদি অ্যাওয়্যার থাকি, অনেকখানি প্রপার প্রতিরোধ করা যায়। লাইফস্টাইল মেজার্স গুলো নেই এবং যেভাবে ওষুধ খাওয়া দরকার বা এই জিনিসগুলো করে কিন্তু আমি অল্প ড্যামেজে অনেকখানি আবার সুস্থ হয়ে আসতে পারি বেশি দেরি সুস্থ করার হয়ে আগে। আসতে পারি। সো এই রাইট। জন্য আসলে আমাদের সবারই ডাক্তারের এই সামিটটাও মেইন এটাই উদ্দেশ্য যে অ্যাওয়ারনেসটা বিল্ড করা, মানুষ যাতে আরো বেশি জানে। সো আপনার এই আপনি যে সামিট আপনি যে ডেটার মূল মোটোটা বললেন যে নো ইওর ব্লাড প্রেশার, মেজার ইট অ্যান্ড দেন কন্ট্রোল ইট। সো আমার নেক্সট প্রশ্নটা হবে এই মেজারমেন্টের ব্যাপারটা নিয়ে। আসলে কোন মাত্রাটা একটা নর্মাল ব্লাড প্রেশার এবং কোন সময় হলে আমরা বলবো যে আসলে উচ্চ রক্তচাপ হয়েছে এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া দরকার? এটা আসলে আমাদের দেশের বিভিন্ন হাইপারটেনশন গাইডলাইন গুলো, ইন্টারন্যাশনাল হাইপারটেনশন গাইডলাইন গুলোর কিছু ভেরিয়েশন আছে, কিন্তু মোটা দাগে আমরা যেটা বলি যে একজন মানুষের ব্লাড প্রেশার অপটিমাম অবস্থায়, যেটা আমরা এটাকে বলি যে 120/80 এর নিচে যদি থাকে তাহলে এটাকে আমরা একদম অপটিমাল ব্লাড প্রেশার বলি। কিন্তু আরেকটু যদি বাড়িয়ে দেই সেটা হলো যে 130/80 এরকম যদি থাকে বা 85, এটাকে আমরা মোটামুটি নর্মাল ব্লাড প্রেশার বলি। আরেকটু লিবারেল করে অনেক সময় 130 থেকে 139, আর ওইদিকে 85 থেকে 89, দ্যাট ইজ 140/90 নিচে যেটা, সেটাকেও হাই নর্মাল হিসাবে ধরা হয়। সো একদম আপনি যদি অপটিমাম ব্লাড প্রেশার ধরেন সেটা 120/80, কিন্তু এর পরে 140/90 নিচে যেটা, এটাকেও হাই নর্মাল হিসাবে ধরা হয় যাদের অন্য কোনো রোগ নাই, ডায়াবেটিস বা হার্টের সমস্যা, এই ধরনের কোনো কিডনির সমস্যা এগুলো নাই। দ্যাট ইজ একজন পেশেন্টের যদি 140/90 উপরে প্রেশার থাকে পারসিস্টেন্টলি, সেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলবো। তার নিচে যদি থাকে সেটাকে নর্মাল এবং হাই নর্মাল পর্যন্ত ধরে নেব। কিন্তু মানে সাধারণত আমরা ধরে নিই নর্মাল ব্লাড প্রেশার মানে 120/80, কিন্তু এটার অনেক ব্যত্যয় ঘটে, যে সব সময় যে এরকম থাকবে সেটা নাও হতে পারে। কারণ অনেক সময় আমাদের কাছে রুগীরা আসে যে স্যার আমার তো লো প্রেশার হয়েছে, কিরকম বলে যে আমরাও মেপে দেখি যে তার ব্লাড প্রেশার 80/60, 90/60। বিশেষ করে আমাদের দেশের অনেক মেয়েদের কিন্তু এরকম থাকে। তো স্বাভাবিকভাবে সে জানে যে ব্লাড প্রেশার তো 120/80 নর্মাল, কিন্তু আমার আছে 90/60, তাহলে তো আমার লো প্রেশার। তো এটা আসলে অথচ এই যার এই প্রেশার সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অনেক পরিশ্রম করছে, কোনো অসুবিধা নাই তার। আসলে এই প্রেশারটা তার জন্য কিন্তু নর্মাল প্রেশার। মানে এইটা এক এক দেশের ডাটা এক এক রকম। আমাদের দেশে আসলে খুব ভালো ডাটা নাই যে আমাদের দেশের প্রেক্ষাপটে কি রকম হবে। তবে আমরা বলি যে লো ব্লাড প্রেশারের কিছু অন্য সিমটম আছে, যেমন ধরেন খুব প্যালপিটেশন হতে থাকে, উইকনেস থাকে, অল্পতে হাঁপায় ওঠে, পাটা ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। এইসব সিমটম যদি কোনো মানুষের না থাকে, তার প্রেশার যদি নর্মাল এই 90/60ও থাকে, সেটাও তার জন্য নর্মাল প্রেশার। দ্যাট ইজ 120/80 নর্মাল, কিন্তু কারো কারো ক্ষেত্রে 90/60 সেটাও নর্মাল যদি লো ব্লাড প্রেশারের অন্য সিমটম গুলো তার না থাকে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আমি যদি একটু জি, সামারাইজ করি, আসলে একটা নাম্বার দিয়ে ডিফাইন করাটা খুব ডিফিকাল্ট। আমরা একটা রেঞ্জকে রাইট। ধরি, বাট সেই রেঞ্জকে রেঞ্জের ধরি। মধ্যেও অনেকে এমন হতে পারে যে ওই রেঞ্জের লো এন্ডে আছে, বাট তার সব সিমটম খুব নর্মাল। সো ওটাই তার নর্মাল। জন্য নর্মাল ব্লাড প্রেশার, নট নর্মাল ব্লাড প্রেশার। নেসেসারিলি নো। আবার নো। যে হায়ার এন্ডে আছে বাট অন্য কোনো প্রবলেম নাই, ডায়াবেটিস বা আন্ডারলাইং অন্য কোনো প্রবলেম নেই, কিন্তু সে একটু হায়ার এন্ডে আছে, সেটা হয়তো তার জন্য নর্মাল হতে পারে। সো এটা আসলে রাইট। মানুষ টু মানুষ কিছুটা ভ্যারি করে। বাট সেই ভেরিয়েশন ক্ষেত্রে করবে, হ্যাঁ। একটা মানুষ কোন রিডিংটা পেলে ডাক্তারের কাছে যাওয়া উচিত বা কোন রিডিংটা পেলে তার কনসার্ন হওয়া উচিত? এখন এটা হচ্ছে, এটার ক্ষেত্রে ওই যে আমি একটা কথা বলেছি, যেমন একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার আর কোনো সমস্যা নাই, সে কিন্তু ওই যে 140/90 এর উপরে যদি থাকে, তার ক্ষেত্রে অবশ্যই আমরা চিন্তা করব। আচ্ছা। আরেকজন আপনি চিন্তা করেন একজন ওবেস পেশেন্ট, তার ওজন অনেক বেশি, তার ফ্যামিলিতে ডায়াবেটিস বা হাই প্রেশার আছে, তার ক্ষেত্রে যদি 130-র উপরেও যায়, দ্যাট ইজ হাই নর্মাল, তাতেও আমি তাকে অ্যাডভাইস করব যে হি অর শি শুড কনসাল্ট এ ফিজিশিয়ান। কারণ কি, ওই সময়ও একজন ফিজিশিয়ান তার রিস্ক ফ্যাক্টর দেখে ওনাকে কি চিকিৎসা দিবেন কি দিবেন না, বা ওনার অন্য কোনো কমপ্লিকেশন অলরেডি আছে কিনা সেগুলো দেখবেন, দেখে সিদ্ধান্তটা নেবেন। কিন্তু
এমনিতে যদি কোনো ধরনের অসুবিধা না থাকে আমরা যে কাট অফ ভ্যালুটা বলছি তারপরে যেতে হবে। কিন্তু যদি অন্য রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো, সেক্ষেত্রে কিন্তু তাকে আগেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই ব্যাপারে সিদ্ধান্তে আসা দরকার যে উনি কি হাইপারটেনসিভ হিসাবে ওনাকে ডায়াগনোসিস করা হয়ে যাবে, ওনাকে মেডিকেশন দেওয়া হবে, নাকি ওনাকে স্বাভাবিকভাবে রাখা হবে। এটা একজন ফিজিশিয়ানই ডিসাইড করবেন এবং সেই অনুযায়ী তিনি পেশেন্টকে তার লাইফস্টাইল মডিফিকেশন এবং অন্যান্য জিনিসগুলো বলে দেবেন। আপনার এই কথাটা সূত্র ধরে আমি যদি একটু জানতে চাই, আপনি যে যে রিস্ক ফ্যাক্টর গুলো মেনশন করলেন, এই রিস্ক ফ্যাক্টর গুলো জি কি কি হতে পারে, এটা কি আপনি ভিউয়ার্সদেরকে একটু বলবেন? বা হ্যাঁ, আর কি কি কারণে ব্লাড প্রেশারের প্রবলেমটা, হাই ব্লাড প্রেশারের প্রবলেমটা হতে পারে, কারণগুলো এবং রিস্ক ফ্যাক্টর গুলো? এটা যেটা হলো বেসিক্যালি হাইপারটেনশনকে আমরা আমাদের বই পুস্তকে যেভাবে সংজ্ঞায়িত করি বা কজকে বা ক্লাসিফাই যদি করি, শতকরা 90 থেকে 95% ক্ষেত্রে হাইপারটেনশনের কোনো কজ খুঁজে পাওয়া যায় না। এটা আমরা ইডিওপ্যাথিক বলি আমাদের ভাষায়, যে কারণ জানা যায়নি। মাত্র 5 থেকে 10 ভাগ ক্ষেত্রে কারণ জানা যায়, স্পেসিফিক কারণ জানা যায়। তারপরে আমরা বলি যে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলোকে আমরা মডিফাই করতে পারি, আর কিছু কিছু ফ্যাক্টর একদমই মডিফাই করতে পারছি না। সে এইজ, এইজ একটা কিন্তু রিস্ক ফ্যাক্টর, যে আপনার বয়স যত বাড়বে আপনার ক্ষেত্রে হাই প্রেশার হওয়ার সম্ভাবনা কিন্তু তত বাড়বে। এটাকে কিন্তু আপনি মডিফাই করতে পারছেন না, আপনি কিন্তু আপনার এইজকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে দিতে পারছেন না, সো এটা মানতেই হবে। তারপরে ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে, এটা আপনি তো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেই ফেলেছেন, সো আপনি এটাকে কিচ্ছু করতে পারছেন না। কিন্তু আপনি যেটা করতে পারছেন, যেমন স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর, আপনি স্মোকিং কুইট করতে পারছেন। অ্যালকোহল একটা রিস্ক ফ্যাক্টর, আপনি অ্যালকোহল কুইট করতে পারছেন বা মডারেশন করতে পারছেন। তারপরে ওবেসিটি, ভেরি ইম্পর্টেন্ট। ওবেসিটি বা স্থূলতা যেটা, যে এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর বড় ধরনের, এটা আপনি ওবেসিটিকে কমানোর, কার্টেল করার আপনি করতে পারছেন। আপনার লাইফস্টাইল, যে আপনার খাবার দাবার, যে আপনি ব্যালেন্সড ফুড খাচ্ছেন কিনা, নাকি আপনি স্পাইসি ফুড বেশি খাচ্ছেন, আপনি লবণ খাচ্ছেন কিনা বা লবণ বেশি খাচ্ছেন কিনা, এই জিনিসগুলো, আপনি সল্টেড ফুড খাচ্ছেন কিনা, এগুলোকে কিন্তু আপনি কাট অফ করতে পারছেন। অন্যদিকে কিছু রিস্ক ফ্যাক্টর, যেমন যার আগে থেকে ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, ওগুলো তো হয়ে গেছে, ওগুলোকে আপনি কিছু করতে পারছেন না, ওগুলো কন্ট্রোল করে আপনাকে হাইপারটেনশন প্রিভেন্ট করতে হবে। আর যেটা আমরা বলছি যে 5% কেসের ক্ষেত্রে কিছু স্পেশাল কারণ থাকে, এর মধ্যে আমরা বলি যে কিডনির রোগের কারণে কিন্তু হাই ব্লাড প্রেশার হয় কমনলি। আমরা যেটা বলি যে আমাদের ভাষায় আমরা এটাকে বলি নেফ্রাইটিস বা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি, যে ইয়াং বয়সে হয়, অল্প বয়সে যেসব হাই ব্লাড প্রেশার গুলো, সেগুলোর কিন্তু বড় একটা কারণ কিন্তু এই ইয়াং হাইপারটেনশনের কিন্তু কিডনি ডিজিজ এবং হচ্ছে হরমোনাল ডিজিজ, যে আমরা আমাদের ভাষায় কুশিং সিনড্রোম বলি। দেখবেন যে অনেক মোটা, স্থূলতা, এবং তার চামড়া পাতলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, গায়ের মধ্যে সাদা সাদা একটা স্ট্রায়া বলি, এক ধরনের দাগ পড়ে যাচ্ছে। এই ধরনের রোগীদের যদি হাই ব্লাড প্রেশার পাই, তাহলে কিন্তু আমরা কুশিং সিনড্রোম বা হরমোনাল ডিজিজ চিন্তা করি। কখনো কখনো কোনো কোনো পেশেন্ট দেখা যায় যে বলে যে আমার খুব হেডেক হচ্ছে, খুব সোয়েটিং হচ্ছে, প্যালপিটেশন হয়, মরে যাবে বলে মনে হচ্ছে, মানে, এবং প্রেশার মাপলে কখনো প্রেশার বেশি পাওয়া যায়, কখনো একদম নর্মাল পাওয়া যায়। এগুলো কিন্তু হরমোনাল ডিজিজ আমরা চিন্তা করি। ফিওক্রোমোসাইটোমা বলে এক ধরনের রোগ আছে, যে ওইটার কারণে তার হতে পারে। তারপরে দেখেন আমাদের রক্তনালীর কিছু সমস্যার কারণেও কিন্তু অনেক সময় হাই ব্লাড প্রেশার হয়। রক্তনালীগুলো কোনো কারণে চিকন হয়ে গেছে, যেমন কিডনির রক্তনালী চিকন হয়ে যায়, আমরা কিডনিকে রেনাল বলি, রেনাল আর্টারি স্টেনোসিস বা কিডনির রক্তনালী চিকন হয়ে যাওয়া। আমাদের যে বড় অ্যাওর্টা একটা রক্তনালী আছে, সেটা অনেক সময় চুপসে যায় বা বয়সের কারণে এটাতে সমস্যা থাকে, একদম অল্প বয়স থেকে ধরা পড়ে। যেমন ইয়াং, একদম অল্প বয়সের একটা বাচ্চা ছেলের যদি হাই প্রেশার থাকে, আমরা তখন চিন্তা করি যে তার কোনো এরকম যে রক্তনালী আছে, সেই রক্তনালীগুলো কি চিকন হয়ে গেছে কিনা। তো এইসব কারণগুলোতে মোটামুটি আমরা চিন্তা করি একজন মানুষের হাই ব্লাড প্রেশার হতে পারে। আমি যদি মানে আমি আপনার প্রত্যেকটা কথাকেই একদম, যেহেতু আমি একজন নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, আমি একদম নর্মাল রাইট, হ্যাঁ। ভাষায় একটু সামারাইজ করব যাতে হ্যাঁ, বলতে আমিও পারেন। বুঝতে পারি, ভিউয়ার্সরা বুঝতে পারে। আমিও চেষ্টা করছি, বা মানে যারা সহজভাবে বোঝানোর, কিন্তু আমরা যেহেতু মেডিকেল পার্সন, আমাদের অনেক কিছু চলে আসবে, আপনি বলতে পারেন, হ্যাঁ, সেটা বরং না, আমার আপনি দর্শকদের খুব জন্য আরো সুন্দর ভালোই করে হবে। এক্সপ্লেন করেছেন। আমি যদি একটু বলি, আপনি যেটা বলছেন যে আমাদের ডিফারেন্ট কারণের মধ্যে আপনি বলছেন একটা ইডিওপ্যাথিক, যেটা কোনো কারণ খুঁজে পাওয়াই যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে কিছু জিনিস থাকে যেটা কন্ট্রোলের মধ্যে, আর কিছু থাকে কন্ট্রোলের বাইরে। কন্ট্রোলের বাইরে রাইট, যেমন এইজ ফ্যাক্টর, যেটা ইউ ক্যানট টার্ন ব্যাক ইউর এজ, ওটা আপনার হচ্ছেই। রাইট। বাট অন্য যেগুলো কন্ট্রোলের মধ্যে, সেটার মধ্যে খাওয়া দাওয়া একটা হতে পারে, স্থূলতা একটা হতে পারে, যে অনেক মোটা হয়ে গেছে, ওয়েট গেইন বেশি করে ফেলেছে, স্মোকিং হতে পারে, অ্যালকোহল হতে পারে। সো এগুলো কন্ট্রোলেবল।
আর এর বাইরে যেটা, সেটা হচ্ছে মোর সিরিয়াস কিছু ইস্যুস, যেরকম আপনি কিছু এক্সাম্পল দিলেন যে রক্তনালী শুরু হয়ে যাওয়া বা থাইরয়েডের ইমব্যালেন্স বা কিডনির কোনো একটা প্রবলেম, যেটার কারণে, যেটা মেবি 5%-এর হয়, বাট সেটা আরো সিরিয়াস একটা ইয়ে, এবং সেটা সিরিয়াস নর্মাল ইস্যু, ভাবে রাইট। আমাদের বোঝার কোনো ওয়ে নাই, এটা একমাত্র আপনারাই বুঝতে পারবেন যে কেন এটা হচ্ছে। বাট এরকম 5% কেসেসও থাকে যেটা এই ধরনের কোনো একটা আরো সিরিয়াস একটা ইস্যুর একটা সিমটম হিসেবে ব্লাড প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। আমি কি ঠিক জি, বলেছি? ঠিক বলেছেন। এটার সাথে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হলো ইয়াং বয়সে যদি কারো হাই ব্লাড প্রেশার আসে, তাহলে কিন্তু আমাদের দেশের কমন একটা কালচার হচ্ছে এই ডাক্তারের কাছে না গিয়ে হয়তো ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে উনি খেয়ে ফেলবেন, এবং তাতে দেখা যায় তার ব্লাড প্রেশার হয়তো কমেও গেছে, কন্ট্রোলও হয়ে গেছে, কিন্তু তার কেন এত অল্প বয়সে হাই ব্লাড প্রেশার হলো সেটা কিন্তু ডায়াগনোসিস হলো না। ফলশ্রুতিতে কিন্তু একটা পর্যায়ে ওই রোগটা বাড়তে বাড়তে তিনি হয়তো অ্যাডভান্স অবস্থায় আমাদের কাছে এসে পৌঁছে, যেটা কখনোই করা উচিত না। আহ, বয়স্ক মানুষের হাই ব্লাড প্রেশার হলে তো ডাক্তার সাহেবের কাছে যাবে, ইয়াং বয়সে যদি হাই ব্লাড প্রেশার হয় আরো বেশি পরিমাণ যাওয়া উচিত, এবং আইডেন্টিফাই করে নেওয়া উচিত যে কি কারণে তার ব্লাড প্রেশারটা হচ্ছে। না, এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমাদের এই অ্যাভয়েড করার টেন্ডেন্সি আছে যে একটা ওষুধ খেয়ে ম্যানেজ করে ফেলি, বাট ম্যানেজ আসলে করে যেটা ফেলছে। হাইলি আনলাইকলি যে একটা, আসলে তো একটা ইয়াং একটা ছেলে বা মেয়ের তো ব্লাড প্রেশার হওয়া নর্মালি কথা না। সো এরকম একটা ক্ষেত্রে আরো ফার্দার ইনভেস্টিগেশনে যাওয়াটা খুবই দরকার, আপনাদের কাছে যাওয়া দরকার। আচ্ছা, Definitely. এটার সাথে আমি আমার পাশে আসলে সব প্রশ্ন নিয়ে বসেছি, আমাদের কাছে অনেক রোগী অনেক জি জি প্রশ্ন পাঠিয়েছে। সেখানে আমরা জি। যেহেতু ব্লাড হাই ব্লাড সুগারের, সরি, হাই ব্লাড প্রেশারের ডিফারেন্ট কারণ এবং রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলছি, একজন মানে বেশ কয়েকজনই ইনফ্যাক্ট জিজ্ঞেস করেছেন যে আমাদের সবাই বলে যে আপনার বাবা মার আছে কিনা, হিস্ট্রিতে আছে কিনা, হিস্ট্রিতে থাকলেই কি আমার ব্লাড প্রেশার হবে? এটা কি মানে মোটামুটি একটা শিওর ব্যাপার যে আমার ব্লাড প্রেশার হবে? আই শুড বি অ্যাওয়্যার। এটা একটু আপনি যদি বলতেন। হ্যাঁ, ডেফিনেটলি এটার মানে যাদের ফ্যামিলি প্রিডিসপোজিশন আছে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাবা মা বা অন্য যারা আছে তাদের হাই ব্লাড প্রেশার আছে, জেনেটিক্যালি তারা কিন্তু প্রিডিসপোজ টু হাই ব্লাড প্রেশার, মানে তাদের হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় 2 থেকে 5 গুণ পর্যন্ত বেশি থাকে। তো হবেই এই কথা বলাটা একটু ডিফিকাল্ট, হয়তো আমরা এই হওয়াটাকে প্রিভেন্ট করতে পারি বা ডিলে করতে পারি, যেটা আমি একটু আগে বলেছি যে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি যখন জানবেন যে আপনার মা বাবা কেউ একজন হাই ব্লাড প্রেশারে ভুগছে, আপনার চাচা মামা কেউ একজন হাই ব্লাড প্রেশারে ভুগছে, বা আপনার ভাই হাই ব্লাড প্রেশারে ভুগছে, সো আপনার তখনই অ্যাওয়ার হয়ে যাওয়া উচিত যে আমার যেহেতু চান্স আছে এই রোগে ভোগার, আমি এখন থেকে লাইফস্টাইল মডিফিকেশন করব যাতে আমার ওই জিনিসটা না হয়। আমার যদি ওয়েট বেশি থাকে আমি ওয়েট কমাবো, আমার যদি স্মোকিং এর হ্যাবিট থাকে আমি স্মোকিং কুইট করব, অ্যালকোহল আমি কুইট করব, আমার হেলদি লাইফস্টাইল লিড করা, যে এক্সারসাইজ করা, এগুলো সল্ট কম খাওয়া, এগুলো যদি কেউ করে, আশা করা যায় যে তার ব্লাড প্রেশারটা ডেফিনেটলি অনসেটটা অনেক ডিলে হবে বা কমপ্লিকেশন গুলো কম হবে। সুতরাং আশা আছে। আশা আছে, হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, আম, এরপরে আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ ধরা পড়লে কি কি ধরনের পরীক্ষা করা উচিত, বা যারা রেগুলার মানে অলরেডি ব্লাড প্রেশার ধরা পড়ে আছে এবং রেগুলার ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রেও কি ধরনের পরীক্ষা করা উচিত বা কিভাবে ম্যানেজ করা উচিত জিনিসটা? রাইট। আমরা একটু আগে যেটা আলাপ করছিলাম যে হাই ব্লাড প্রেশার ধরা পড়লো, কমনলি আমরা যেটা এনকাউন্টার করি সেটা হলো ফ্যামিলিতে একজন হাই ব্লাড প্রেশার আছে, কোনো কারণে উনি ব্লাড প্রেশার মেপেছেন, ওনার দেখা যাচ্ছে যে ওনারও বেশি পেয়েছে, বাবা যে ওষুধটা খায় উনিও সেই ওষুধটা খাওয়া শুরু করেন, অথবা মার কাছে যে ওষুধটা আছে উনি ওই ওষুধটা খাওয়া শুরু করেন। এখন বেসিক্যালি এক একটা ওষুধ কিন্তু এক একজনের জন্য ভালো বা মন্দ হতে পারে। সেম ওষুধ কিন্তু সব হাই প্রেশারের রোগী খাবে না। একজন রোগীর অনেক কিছু কনসিডারেশন করে আমরা ড্রাগটা চয়েস করি যে কোন ওষুধটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা প্রত্যেক ওষুধ দেওয়ার আগে চিন্তা করি যে এই ওষুধটা আমার রোগীর কোনো ক্ষতি করবে কিনা, এটা সবার আগে আমরা চিন্তা করি, যে কারণ প্রত্যেক ওষুধেরই সাইড ইফেক্ট আছে। আমরা তখনই একটা ওষুধ প্রেসক্রাইব করি যখন আমার চিন্তা থাকে যে আমার রোগীর সাইড ইফেক্টের চেয়ে তার বেনিফিট বেশি হবে। এখন একটা ওষুধ দেখা যায় যে তার বাবার জন্য ভালো কিন্তু তার মেয়ের জন্য কিন্তু ভালো না। হ্যাঁ, আমরা এমন, আমি পরবর্তীতে আলোচনায় হয়তো বলবো যে এমন কিছু ওষুধ আছে, এসি ইনহিবিটর বা এআরবি আছে কিছু ওষুধ, বা যেমন ধরুন আমি যদি আমাদের ব্র্যান্ড নেম কিছু বলি, যেমন ওসার্ডি, ল্যানজিলো, কিছু ওষুধ আছে, এটা তার বাবার জন্য, তার বাবার ডায়াবেটিস আছে, তার হাই প্রেশার হয়েছে, তার জন্য ভালো, কিন্তু ইয়াং মেয়ে যার হঠাৎ করে এরকম হাই ব্লাড প্রেশার হলো তার জন্য ভালো না।
কারণ কি, সে হয়তো রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে সে প্রেগনেন্সি নেওয়ার কথা থাকে, যেটা প্রেগনেন্সিতে বা এই এজ গ্রুপের রোগীদেরকে আমরা একেবারেই দিতে চাই না, কারণ এটা বাচ্চার কিছু জন্মগত ত্রুটি করার সম্ভাবনা থাকে। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং ফিজিশিয়ানের কাছে আসাটা এটা এই জন্য ইম্পর্টেন্ট যে ফিজিশিয়ানের কাছে আসলে উনি একদিকে কি কি পরীক্ষা করবে, যে কেন হাই প্রেশার আসলো, অথবা হাই প্রেশারের কারণে কোনো অর্গান ড্যামেজ তার অলরেডি হয়েছে কিনা, এই দুইটা জিনিস আমরা পরীক্ষা করে দেখতে চাই। এবং করে দিই কমনলি আমরা আমাদের কাছে যখন কোনো একজন পেশেন্ট এরকম আসে, আমরা কিছু ডক্টর, মাঝখানে মনে হয় একটা ইন্টারনেট গ্যাপের কারণে আপনার কথাটা ভেঙে গিয়েছে। একটু আপনি পরীক্ষার কথা বলছিলেন যে কি কি পরীক্ষা করেন, একটা হচ্ছে কেন হলো এবং কোনো অর্গান ড্যামেজ হলো কিনা, এটুকু শুনতে পেয়েছি কিনা, রাইট, এইটুকু শুনতে। আচ্ছা, তারপরে আমি বলছি যেটা, যেমন যেসব পেশেন্ট আমাদের কাছে আসেন তাদেরকে আমরা কমন কিছু পরীক্ষা করি, যেমন ধরেন আপনার একটা ইউরিন চেক করি, ইউরিনের পরীক্ষা, তারপরে একটা ক্রিয়েটিনিন চেক করি, কিডনি ফাংশন। ইউরিনে চেক করি কেন, ইউরিন দিয়ে অনেক সময় প্রোটিন, সুগার, ব্লাড যায়, যেটা আমাকে তার কি কারণে হাই ব্লাড প্রেশারটা হয়েছে, এটা কি ডায়াবেটিসের কারণে, এটা কি কিডনি রোগের কারণে, সেটা বোঝা যায়। আমরা অনেক সময় আসলে ফিজিশিয়ানরা অনেক সময় কিছু কি বলবো, এটাকে বলা উচিত হচ্ছে কিছু কথার সম্মুখীন হই, যে আসলাম আমার হাই প্রেশার নিয়ে, আমাকে প্রস্রাবের পরীক্ষা দিচ্ছে, আমার তো প্রস্রাবের কোনো সমস্যা নাই, তাহলে আমাকে কেন প্রস্রাবের পরীক্ষা দিল। তো এটা হচ্ছে মানে আসলে আমরা চিন্তা করতে হয় যে রুগীর অনেক কিছু, মানে তো ইউরিনটা পরীক্ষা দিয়ে কিন্তু আমি বুঝে ফেলতে পারি যে তার এটা কি দিয়ে, তার ডায়াবেটিস দিয়ে হলো, তার কিডনি দিয়ে হচ্ছে, অথবা এই হাই প্রেশারের জন্য তার কোনো কিডনির ক্ষতি অলরেডি হয়ে গেল কিনা। তারপর আমরা একটা ইসিজি করে দেখি। তারপরে আমরা ইলেকট্রোলাইট একটা পরীক্ষা আছে, যে সোডিয়াম, পটাশিয়াম এগুলো কেমন, এটা আমরা একটা পরীক্ষা করে দেখি। তারপরে হচ্ছে আমরা একটা অনেক সময় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে থাইরয়েড ফাংশনটা চেক করি। তারপরে আমার যদি চিন্তা হয় যে আমার রোগীটা কোনো কমপ্লিকেশন নিয়ে আসছে, যে চেস্ট পেইন নিয়ে আসছে, অথবা যদি দেখি যে তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে, পা ফুলে গেছে, আমরা তখন হার্টের কন্ডিশন বোঝার জন্য অনেক সময় বুকের এক্সরে করতে দেই, দেখি যে হার্টটা বড় হয়ে গিয়েছে কিনা। অনেক সময় ইকোকার্ডিওগ্রাম করতে দেই, যে হার্টের কোনো ফাংশন লস অলরেডি হয়ে গেছে কিনা। তারপর আমার যদি চিন্তা থাকে, আমরা যেটা কারণগুলোর মধ্যে আলোচনা করেছি, যে তার হরমোনাল রোগ, যে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা, তার কুশিং সিনড্রোম আছে কিনা, এই রিলেটেড হরমোনাল পরীক্ষাগুলো কিন্তু আমরা করি। কিন্তু প্রথম অন্য কোনো কমপ্লিকেশন যদি না থাকে, শুধুমাত্র আমরা একটা ক্রিয়েটিনিন, একটা ইউরিনারি, একটা ইলেকট্রোলাইট, একটা ইসিজি, একটা ব্লাড সুগার এবং একটা কোলেস্টেরল, এই কয়টা জিনিস আমরা কিন্তু চেক করে দেখি যে তার কোনো কমপ্লিকেশন আছে কিনা, অথবা কন্ট্রিবিউটিং কোনো ফ্যাক্টর আছে কিনা, যেটা ওনার এই হাই প্রেশারের জন্য। এবং কারণ ওই জিনিসগুলো যদি আপনি সাইমালটেনিয়াসলি আমি ট্রিটমেন্ট না করি, শুধুমাত্র ব্লাড প্রেশার লোয়ারিং মেডিকেশন দিই, আমার রোগী ডেফিনেটলি ভালো ফিল করবে না। আমি আবারও একটু সামারাইজ করি এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে আমরা এই টেস্টগুলোর নাম বলছি, তার মানে এটা না যে সবগুলো টেস্ট আমরা নিজেরা করতে পারবো বা বুঝবো আসলে আমাদের জন্য কোনটা দরকার। বাট জি জি, আসলে এই কথাটা যখন অবশ্যই ইম্পর্টেন্ট। একটু আমি একটু আপনাকে যদি ইন্টারাপ্ট করি, কখনো কখনো আমাদের কাছে কিন্তু রোগীরা চলে আসে নিজেরাই কিছু পরীক্ষা করে চলে আসে। এতে হয় কি, আমি আমার রোগীদের বলি যে আপনি 2বার ফুটা খেলেন, মানে রক্ত আপনাকে 2বার দিতে হলো, কারণ আপনি তো ডিসিশন নিতে পারছেন না যে কোন পরীক্ষাগুলো করা উচিত। আবার কোনো জায়গায় অনেক সময় অনেকে যেটা করে যে মানে ফুল চেক আপ করে আসে, অনেক কিছু করে আসে, যেটা হয়তো যেই প্যাকেজে যা জিনিসগুলো আছে সেটা ওনার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। মানে দেখা যায় যে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই পরীক্ষাগুলো অনেকগুলোই মানে দরকারও ছিল না, কিন্তু যেগুলো ফিজিশিয়ান হিসেবে আমি অ্যাডভাইস করব সেগুলোর অনেকগুলো কিন্তু ওই প্যাকেজের মধ্যে নাই। তো আমরা যখন আবার পরীক্ষা দিই, রোগীদের মাঝে স্বভাবতই একটা ইয়ে থাকে যে এত পরীক্ষা করে আসলাম, ডাক্তার সাহেব আবারও পরীক্ষা দিল। তো এই জন্য আমি আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই যে আপনার কোনো হেলথ ইস্যু থাকলে আগে ফিজিশিয়ানকে অবশ্যই দেখাবেন, এবং তিনি আপনাকে শারীরিক এবং আপনার সাথে হিস্ট্রি নিয়ে ডিসিশন নেবেন যে কোন পরীক্ষাগুলো আপনার জন্য ভালো হবে। তাহলে কিন্তু আপনার 2বার পরীক্ষা করাও লাগছে না, এবং আপনার কষ্টটাও কম হচ্ছে, অত ফিনান্সিয়ালিও আপনি বেনিফিট হচ্ছেন। না, এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, কারণ অ্যাজ আ পেশেন্টের সাইড থেকে আমি কিন্তু নিজেও এটা, কারণ আমাদের যে কোনো সময় কিন্তু এই ধরনের আলোচনা হয়, আমরা শেয়ার করি একটা সোশ্যাল গ্যাদারিং বা কিছু, যে এত টেস্ট করতে করে গেলাম আরো টেস্ট ধরাই দিল, আপনি আবার যেটা পরীক্ষা বললেন দিল, রাইট। এটা হ্যাঁ, কিন্তু খুব নর্মাল ট্রু। একটা, কারণ আমি এক্সপেক্ট করে নিয়ে যাই আমি তো সব নিয়ে গেলাম, আপনি একটা সলিউশন দিবেন, বাট নট নেসেসারিলি যে যেটা থেকে সলিউশন আসবে সেটাই আমি হয়তো করিনি, এটা সেটাই হতেই করেন পারে। নাই, হ্যাঁ। সো এরকম অনেক সময় আমরা পাই। হুম হুম সো আমি যদি সামারাইজ করি যে আমার যদি এরকম একটা রেঞ্জের উপরে হাই ব্লাড প্রেশার দেখা যায়,
আমাদের ফার্স্টে উচিত একটা ফিজিশিয়ানের কাছে যাওয়া, সে হয়তো আমাকে রুটিন কিছু টেস্ট দিতে পারে যেটা আমার অন্য কোনো সিমটম না থাকলে, যে আপনি যেগুলো বললেন ইউরিন আরই, ইলেকট্রোলাইটের লেভেল ব্লাডে, তারপরে আপনার ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন, আরো দু একটা বলেন, আমি সবগুলো জি জি, আমার অবভিয়াসলি মনে নেই, বাট একটা রুটিন কিছু, হ্যাঁ, কোলেস্টেরলের পরীক্ষা করি, কোলেস্টেরল লেভেল কোলেস্টেরল, এবং কিডনি একটা ক্রিয়েটিনিন ইসিজি লেভেল, করি। ইসিজি করা, এগুলো হয়তো রুটিনলি দেখেন। বা আরো যদি কিছু মনে হয় যে আপনার আরো কিছু Right. আনুষঙ্গিক সিমটম দেখা যাচ্ছে যেটার জন্য উনি মনে করতে পারেন যে আপনার অ্যাডিশনাল আরো কয়েকটা টেস্ট দরকার, সেটা একমাত্র একটা ফিজিশিয়ান আপনাকে পার্সোনালি দেখে আপনার সিমটম গুলো সব জেনে অনলি তখনই অ্যাডভাইস করতে পারে। আপনি নিজ থেকেও ওটা বুঝতে পারবেন না, বা একজন আপনাকে না দেখে ওটা বলতে পারবেন। সো এভাবে আসলে আপনারা এই টেস্টগুলো মেইনলি যেই দুটো উদ্দেশ্যে করেন, একটা হচ্ছে কারণটা নির্ণয় করা, কারণ আপনি ওষুধ দিয়ে ব্লাড প্রেশার নামালেই তো হবে না, মূল কারণটাকে অ্যাড্রেস করতে হবে। আর অ্যাড্রেস আরেকটা হচ্ছে করতে হবে। ব্লাড প্রেশার বেশি থাকার কারণে অলরেডি কোনো ড্যামেজ হলো কিনা, সেখানেও আমার দেখতে হবে যে ওখানে আমার কিছু করার আছে। Right. তো আপনি এরপরে যে প্রশ্নটা আমি করতে চাই, এরপরে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে একজনের উচ্চ রক্তচাপ ধরা পড়ার পরে আপনাদের এই চিকিৎসার প্ল্যানটা আসলে কিভাবে আসে? আপনি যে টেস্টগুলোর কথা বললেন, এরপর আসলে আপনারা চিকিৎসাটা কিভাবে করেন? আসলে চিকিৎসার কথা যদি বলি আমি, আমরা দুইভাবে চিন্তা করি একজন হাই ব্লাড প্রেশারকে ম্যানেজ করার জন্য। একটা হচ্ছে নন ড্রাগ ট্রিটমেন্ট, যে ওষুধ না, নন মেডিকেশন। আরেকটা হলো মেডিকেশন। আমরা অনেক সময় ওই যে আপনাকে আমরা বলেছিলাম প্রথম দিকে যে হাই নর্মাল ব্লাড প্রেশার কিন্তু অন্য কোনো অসুবিধা নাই, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম দিকে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে এবং লাইফস্টাইল মডিফিকেশন করে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যায় অনেকের, ইভেন মেডিকেশনও অনেকের লাগছে না। এর মধ্যে অন্যতম যেটা হলো আমরা বলি যে এক্সারসাইজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেটা আমাদেরকে গাইডলাইন করে দিয়েছে সেটা হলো যে উইকলি যাতে অ্যাটলিস্ট 150 মিনিটস পার ডে, পার উইক। মানে দ্যাট মিনস আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে হাঁটেন, সপ্তাহে যদি আপনি 5 দিন হাঁটেন, তাহলে কিন্তু 150 মিনিটস হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আমরা বলি যে পরপর 2 দিন না হাঁটা, মানে যাতে হাঁটা গ্যাপ না থাকে। আপনার 2 দিন গ্যাপ আছে, সেটা মাঝখানের মানে ইন্টারভেলে যাতে হয়, মানে পরপর 2 দিন আপনি হাঁটবেন না এরকম যাতে হয়। এই শুধুমাত্র এক্সারসাইজ বা এই হাঁটা দিয়েই, হাঁটাকে আমরা বেস্ট এক্সারসাইজ বলি। অনেক সময় রোগীদের যখন বলি যে আপনার তো এরকম কন্ট্রোল করা, জি স্যার আমি তাহলে জিমে ভর্তি হয়ে যাই স্যার, মানে এটা কিন্তু আরো বেশি সমস্যা। কারণ কি, আপনার আগে থেকে হাঁটারই অভ্যাস নাই, আপনি প্রথমে চলে গেলেন জিমে গিয়ে মানে হেভি এক্সারসাইজ আপনি শুরু করলেন, এতে কিন্তু ব্লাড প্রেশার বরং আবার অনেক সময় বেড়েও যায়। তো সেটা না করে হাঁটাটাই স্বাভাবিক এক্সারসাইজ করা উচিত, যে আপনি হাঁটার অভ্যাসটা করুন। এটা একটা কারণ, শুধু হাঁটলেই দেখা যায় যে 4 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ব্লাড প্রেশার ড্রপ ডাউন হচ্ছে। 2 নাম্বার হচ্ছে লবণ, লবণ খাওয়াটা কমানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া যে আমাদের দেশের জন্য যেটা, বা সারা পৃথিবীর জন্যই বলতে হবে, যে 5 গ্রামের বেশি লবণ যাতে না খাই আমরা সারাদিনে, 5 থেকে 6 গ্রাম। বা কেউ কেউ কোনো কোনো গাইডলাইন বলে আরো কম, যে 2 গ্রামের কম। কিন্তু আপনি অবাক হবেন, আমাদের দেশের একটা গবেষণা আছে যেখানে দেখা গেছে আমাদের দেশে পার ডে পার পার্সন 11 থেকে 15 গ্রাম পর্যন্ত লবণ খায়। তিন এবং গুণ বেশি। রুগীদের 3 গুণ বেশি। এবং রুগীদের ক্ষেত্রে আরেকটা চিন্তা, রুগীরা বলে যে স্যার আমি তো কাঁচা লবণ খাই না, আমি তেলে খাই। তো আসলে এই তেলে খাওয়া বা যা বলা মানে ভাজি করে খাওয়া, কোনোটাই আসলে এটার খারাপ যে জিনিস সেখান থেকে সেভ করে না আসলে। সো ব্লাড সল্ট খাওয়া ডেফিনেটলি কমাতে হবে। অনেকের কাছে আমরা শুনতে পাই যে স্যার আমি তো লবণ খাই না, কিন্তু লবণ খায় না কিন্তু চিপস খাচ্ছে, চানাচুর খাচ্ছে, সল্টেড আপনার বিস্কিট গুলো খাচ্ছে, সেটাতে কিন্তু হিউজ সল্ট থাকে, যেটার কোনো মেজারমেন্টও আপনার কাছে নাই। সো এই জিনিসগুলো মডারেশন তাকে করতে হবে, এগুলো কমিয়ে ফেলতে হবে। তারপর আরেকটা জিনিস আমরা বলি যে যে পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো খাওয়া, এটাও ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে যে আমরা যে সবুজ শাকসবজি, যেগুলো গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাকসবজি, এগুলোতে কিন্তু আপনার ফাইবার গুলো, বিভিন্ন যে ফাইবার, যে যেমন আমাদের যে শশাগুলো আছে, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য যে খাবারগুলো আছে, এগুলো সবগুলোতেই কিন্তু ফাইবার থাকে অনেক, এগুলো খাওয়া। তারপরে কেউ যদি স্মোকিং করে, তাকে স্মোকিং কুইট করতে বলি, সেটাও তার ব্লাড প্রেশার লোয়ার করে। কেউ যদি অ্যালকোহল খায়,
সেটাকে আমরা কুইট করতে বলি। যদি উন্নত দেশগুলোতে ওরা একেবারে কুইট করতে বলে না, ওরা মডারেট অ্যালকোহল কনজাম্পশনের জন্য বলে। তো আমরা যেহেতু মুসলিম এবং আমাদের প্রেক্ষাপটগুলো ভিন্ন, আমরা আমাদের দেশের রোগীদেরকে বলি যে অবশ্যই এটা করবেন না। আচ্ছা, এই জিনিসগুলোতে যদি কেউ ভালো বোধ করে তাহলে তো ভালো, কিন্তু এটা হলো হাই নর্মাল ব্লাড প্রেশার যারা নিয়ে আসে তাদের জন্য। কিন্তু হাই নর্মাল নিয়ে আসছে, তার ডায়াবেটিস আছে, হাই নর্মাল নিয়ে আসছে কিন্তু তার আপনার কিডনির সমস্যা আছে, তাদেরকেও কিন্তু আমরা লাইফস্টাইলের পাশাপাশি কিছু মেডিসিন দিয়ে দিই। আর যারা অনেক বেশি প্রেশার নিয়ে আসে আমাদের কাছে, যেমন কখনো কখনো আমরা পেশেন্ট পাই যে তার হয়তো 180/110 ব্লাড প্রেশার, 200/120 ব্লাড প্রেশার, এবং আপনি জেনে অবাক হবেন যে তার কোনো সিমটম নাই। 200/100 ব্লাড প্রেশার, তার কিন্তু কোনো সিমটম নাই। সে হয়তো ইনসিডেন্টালি ব্লাড প্রেশার মেপে এরকম পেয়েছে যে বাসায় হয়তো কয়েকজনে মাপছে, তিনি তারটা মাপলেন, অথবা আমার কাছে ভিন্ন কোনো কারণে আসছে, আমি ব্লাড প্রেশার মেপে দেখলাম এরকম। উনি বলে, ডাক্তার সাহেব না, আমার তো কখনোই কোনো সিমটম হয় না, আমার তো কোনো সময় মাথা ব্যথা ঘাড় ব্যথা হয় না। এটা আরেকটা আমাদের দেশের ফেলাসি। আমাদের রুগীদের একটা চিন্তা হলো আমার ব্লাড প্রেশার বাড়লে মাথা ব্যথা ঘাড় ব্যথা হবে, তার আগে আমার ব্লাড প্রেশার বলে কিছু নাই। কিন্তু এটা ব্লাড প্রেশারের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের লক্ষণ থাকে না, বেশিরভাগ সময় কিন্তু কোনো লক্ষণ থাকে না। এই জন্য কিন্তু রিকমেন্ডেশন হচ্ছে যে ব্লাড প্রেশার মাপা উচিত। বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে তো আমরা বলি যে গাইডলাইন যেটা বলে যে ইয়ারলি অ্যাটলিস্ট একবার মাপা। যাদের অন্যান্য রোগ আছে তাদের অন্তত প্রতি 3 মাস পর পর একবার হলো ব্লাড প্রেশার মাপা। আর যিনি ওষুধ খাচ্ছেন বা হাই ব্লাড প্রেশারের, তার কন্ট্রোলের উপর নির্ভর করে। তার যদি কন্ট্রোল না থাকে, তিনি পারলে প্রতি সপ্তাহে একবার ব্লাড প্রেশার মাপবেন। আর যদি দেখা যায় যে কন্ট্রোল আছে, তাহলে আর হয়তো পরেও উনি মাপতে পারেন। তো আমরা যখন লাইফস্টাইল ট্রিটমেন্টে তার এগুলো দিয়ে দিচ্ছি, পাশাপাশি মেডিকেশনও চুজ করি। মেডিকেশন অনেক ধরনের মেডিকেশন আমাদের দেশে, আমরা একটা বলি এসি ইনহিবিটর, একটা বলি এআরবি বলি, এগুলো কমনলি ওসারটি, ল্যানজিলগ বিভিন্ন নামে পাওয়া যায়, রেমিপ্রিল। তারপরে আমরা কমনলি দেখি অ্যামডোক্যাল জাতীয় ওষুধ, প্রেশারের ওষুধ, ফিক্সোকার্ট জাতীয় প্রেশার ওষুধ, এগুলো অ্যামলোডিপিন জাতীয় আমরা ওষুধ বলি, এগুলো আমরা দিয়ে থাকি। এগুলোতে যে কন্ট্রোল না হয়, তখন আরো মেডিকেশন আছে, বিটা ব্লকার, আলফা ব্লকার, এগুলোকে আমরা কম্বাইন করি। এবং রোগীর অন্য কোনো রোগ আছে কিনা সেগুলোকেও আমরা এখান থেকে আমলে নেই, যে তিনি আর কোনো রোগে ভুগছেন কিনা। সেই রোগে ভুগলে সেটার জন্য যে ওষুধ লাগবে সেটাও আমরা দিই। সে কোনো রোগী যদি হার্টের সমস্যা থাকে, সাথে আবার হাই ব্লাড প্রেশার থাকে, তখন আমরা কিন্তু কিছু বিটা ব্লকার জাতীয় ওষুধকে চুজ করি, যেটা ওনার জন্য বেনিফিট হবে। কোন একজন রোগী যদি দেখা যাচ্ছে যে কিডনির সমস্যা আছে, সাথে তার আবার হাই ব্লাড প্রেশার আছে, তাকে আমরা কিন্তু এআরবি যেটা বললাম যে সেটাকে আমরা চুজ করি। এটা ফিজিশিয়ান ডিসাইড করে যে কোন ওষুধটা কার জন্য ভালো হবে। যেটা আমরা আলোচনার একটু আগেও বলেছিলাম যে মা যে ওষুধ খাচ্ছেন সেটা যাতে মেয়ে খেয়ে না ফেলে বা ছেলে না খেয়ে ফেলে, অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নেয়। সো আসলে আপনি যেটা বললেন যে মানে আমার নিজের ফ্যামিলিতেই আছে, আমার বাবা মাও আছে, আমার ভাইয়েরও এরকম ব্লাড প্রেশার আছে। এবং এটা কিন্তু খুব কমন একটা মানে ইয়ে, যে আমি বাবার একটা ওষুধ খেয়ে নিলাম, ব্লাড প্রেশারটা একটু বেশি। আপনি যেটা বললেন এটা আসলে খুবই কমন আমাদের মানে জি জি, সব ধরনের ফ্যামিলি, আমি শিওর এটা সবাই রিলেট করতে পারবে। সবাই। সো রাইট। আপনি যেটা বলছেন যে একটা ওষুধ আপনার কি লাগবে, সেটা এক হচ্ছে আপনি আসলে কোন রেঞ্জে আছেন, আপনি কি একটু হাই বাট নর্মালে আছেন, না আসলেই আপনার ওষুধ লাগবে, সেটা একটা। ওষুধ লাগলে আপনার এইজ, আপনার অন্য সব সিমটম, আপনার সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা, হার্ট বা কিডনির কোনো প্রবলেম আছে কিনা, এই সবকিছু মিলে আসলে ওষুধটা সিলেক্ট করতে হবে। কখনোই আমার একটা ওষুধ হঠাৎ খেয়ে ফেলা কোনোভাবেই সলিউশন হতে পারে না। আচ্ছা, এটা আসলে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরেকবার বলে নিব যে আপনাদের যদি ব্লাড প্রেশার থাকে এবং আপনারা যদি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেয়ে নিচ্ছেন, অবশ্যই আরেকবার চিন্তা করে দেখবেন, কারণ আপনার স্বাস্থ্যটা আসলে আপনাকেই টেক কেয়ার করতে হবে। আমাদের দেশে আমি আসলে এটা আমি নিজেও মনে করি, এবং পার্সোনালি আমি নিজেও এটাতে দায়ী, যে আমরা আসলে আমাদের স্বাস্থ্যটাকে বেশি গুরুত্ব কখনো দেই না। অন্য অন্য সবকিছু আমরা অনেক গুছিয়ে রাখার চেষ্টা করি, টেক কেয়ার করি, কিন্তু স্বাস্থ্যটা সবার পরে। কোন একটা সিমটম হলে আচ্ছা দেখা যাবে, পরে দেখব, দেখা যাবে। এক্ষেত্রে আমি আরেকটু আপনার সাথে যোগ করি যে আমাদের কিন্তু সবকিছুর জন্য বরাদ্দ থাকে, বাজেট থাকে, কিন্তু হেলথে আমাদের কোনো বাজেট নাই। আপনি বছরে একবার ঘুরতে যাবেন, ঈদের বাজেট, অমুক জায়গায় যাবেন, এই কিনবেন, সবই থাকে, কিন্তু আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন, তার জন্য আপনার একটা বাজেট নাই। এখন বাজেট যখন থাকে না, তখন কিন্তু যেটা হয় যে অন্য জায়গা থেকে আপনাকে কাটেল করে নিয়ে আসতে হয়। এবং এই খরচটা কিন্তু এই যে মানে অর্থনীতির দিক থেকে আবার আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যে আপনার পকেট, গভর্নমেন্ট খুব বেশি সাপোর্ট করছে না, আপনার পকেট থেকে যাচ্ছে। এবং এই পুরো টাকাটা কিন্তু ডাক্তার সাহেবের হাত দিয়েই যাচ্ছে।
ডাক্তার সাহেব একদিকে কিছুটা ভিজিট নিলেন, আবার লিখলেন, প্রেসক্রিপশন দিলেন, সেখানে ওষুধ কিনতে লাগলো, আবার পরীক্ষা দিলেন, সেটাও ওষুধ কিনতে, সেখানেও আবার টাকা খরচ গেল। সব দিক থেকে ভালো। আর যদি আপনি ভালো বোধ করেন, উন্নতি হন, তাও তো মেনে নিলেন। আর আপনার রোগটা যদি আরো বেশি তীব্র হয়, আপনার উন্নতি হচ্ছে না, তখন তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু যদি আমার যদি হেলথ বাজেট থাকতো বা হেলথ ইন্স্যুরেন্স থাকতো, তখন কিন্তু এই জিনিসগুলো হয় না। আমাদের দেশে কিন্তু এটা একটা বড় কারণ যে ফিজিশিয়ানদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু ব্লেম করা হয়, বা ওনার কাছে গিয়েছি, এত টাকা শেষ হয়ে গেল আমার। হয়তো দেখা যায় ওই টাকার একটা মিনিমাম অংশ উনি ওনার প্রেসক্রিপশন ফি হিসেবে নিয়েছেন, কিন্তু পুরোটা খরচ ওনার কারণে হয়েছে এইটুকু বলে দেওয়া হয়, যেটা আসলে অনেক সময় হয় না। তো এই জন্য আমি আমার দর্শকদেরকে বলবো যে নিজের হেলথের ব্যাপারে অবশ্যই সবার কনসার্ন থাকা উচিত। এবং আমি কখন অসুস্থ হবো আমি জানি না, এই জন্য আমার হেলথের জন্য আমার একটা বাজেট সবসময় রাখা উচিত। আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ যাতে আমাকে অসুস্থ না করে। পাশাপাশি কিন্তু যে অসুস্থ হই, সেই সময়টা আমি কিভাবে নিজের এই অসুস্থতাকে বা এই পরিস্থিতিকে কমবেট করব, সেটার জন্য আমার আগে থেকে কিছুটা প্রিপারেশন রাখা উচিত। তাহলে আমার মনে হয় যে সবাই ভালো থাকবে, আশা করছি। না, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে আমাদের এই প্রিপেয়ারনেসটা অবশ্যই থাকা উচিত, কারণ অন্য অনেক কিছুর অনেক রিপ্লেসমেন্ট হয়, বাট আল্লাহ আমাদেরকে যে রাইট। নিয়ামতটা দিয়েছে, আমাদের মানে সুস্থতা, এটা আসলে আমাদের জি, ওভাবেই হ্যান্ডেল করা উচিত যে আমি নিজেকেও টেক কেয়ার হ্যান্ডেল করছি, করা উচিত। কেয়ারফুল থাকছি, এবং একটা প্রিপেয়ারনেসও রাখছি যে অল্পের মধ্যে আমি এখান থেকে বের হয়ে আসতে পারি কিভাবে। বাকিটা তো অবশ্যই আল্লাহর জি, জি, হাতে, আমাদের ভাগ্য তো। আল্লাহর হাতে, হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো এটা অবশ্যই আমাদের আমাদের হাতে আর নেই। কিছু করার নেই, বাট তার আগ পর্যন্ত যতটুকু আমাদের করার আছে সেটা যেন আমরা সবাই করি। এবার আমি একটা কোয়েশ্চেন করব, যেটা আমি নিজেও আসলে জানতে চাই এবং অনেকে কোয়েশ্চেন করেছে, যে আমি হয়তো প্রেশারের ওষুধও খাচ্ছি, বা আমি জানি না আমার প্রেশার আছে, হঠাৎ আমার ব্লাড প্রেশার অনেক বেড়ে গেছে, আমার ইনস্ট্যান্টলি কি করা উচিত, এবং ইমার্জেন্সি সাহায্যটা কখন নেওয়া উচিত? একটা হচ্ছে আমি বাসায় কি করতে পারি ইনস্ট্যান্টলি, যে আমার অনেক হাই প্রেশার, কিভাবে আমি কোনো ধরনের যাতে অ্যাক্সিডেন্টাল কিছু, মানে কিভাবে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করা উচিত, এটা যদি আপনি একটু গাইডলাইন দিতেন। আচ্ছা, কেউ যদি এরকম সিচুয়েশনে পড়ে যে তার হঠাৎ করে হাই ব্লাড প্রেশার, আমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করি, যে তিনি আগে থেকে জানতেন যে তার হাই ব্লাড প্রেশার আছে এবং উনি মেডিকেশনের উপর আছেন, আর আরেকজন হচ্ছে তিনি কখনো জানতেনই না তার হাই ব্লাড প্রেশার আছে। তো এইটাকে আমরা ভাগ করতে চাই, যিনি আগে থেকে জানতেন তার উচিত হবে তিনি যে ওষুধটা খাচ্ছিলেন সেটা যদি কোনো কারণে মিস হয়ে থাকে, সেটা ইমিডিয়েটলি ওই সময়টা নিয়ে নেওয়া। আর অন্য যিনি, যার হাই ব্লাড প্রেশার, তার কিন্তু ফিজিশিয়ানের পরামর্শ সিক করাই উচিত। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দেশের একটা অনেকের ধারণা হচ্ছে তেঁতুলের শরবত, তারপরে হচ্ছে আপনার আরো মানে টক জাতীয় খাবার খেলেই ব্লাড প্রেশার কমে যাবে। এটা কিছু ইনডাইরেক্ট কিছু এভিডেন্স বলে যে এইসব খাবারগুলোতে পটাশিয়াম থাকে, যেটা কিছুটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। কিন্তু এটা একদিকে আবার ডেঞ্জারাসও বটে, কারণ পটাশিয়াম আর বেশি বেড়ে গেলেও সেটা হার্টের জন্য ভালো না। এবং কিছু গবেষণাও হয়েছে, খুব রিসেন্টও একটা আর্টিকেল ইন্ডিয়ান জার্নাল অফ পাবলিক হেলথে পাবলিশ হয়েছে। ওরা কিন্তু আহ, এটাকে বলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, মানে কিছু মানুষকে এরকম তেঁতুলের রস দিয়ে দিয়েছে, কিছু মানুষকে দেয়নি। তাতে আলটিমেটলি খুব বেনিফিট পায়নি যে তেঁতুলের রস খেলেই যে ব্লাড প্রেশার কমে যাবে, সেটা না। এখন আমি যেটা মানে বলবো যে আসলে তেঁতুলের রস যদি কেউ খেয়েও থাকে, আচ্ছা খাক, কিন্তু সে যাতে ওই খেয়ে বাসায় বসে না থাকে আর কি। খেয়েও হলো যাতে ফিজিশিয়ানের কাছে চলে আসে যে তার আসল চিকিৎসাটার জন্য। আর কিন্তু যদি তার এই হাই ব্লাড প্রেশারের সাথে কিছু টার্গেট অর্গানের প্রবলেম থাকে, যেমন ব্লাড প্রেশার অনেক হাই, তার তীব্র মাথা ব্যথা করছে, তাহলে চিন্তা করতে হবে তার ব্রেইনে কোনো হ্যামারেজ বা রক্তক্ষরণ হয়েছে কিনা। তার ব্লাড প্রেশার বেশি, তাতে সাথে তার কোনো চেস্ট পেইন আছে, তাহলে চিন্তা করতে হবে তার কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, অথবা শ্বাসকষ্ট হচ্ছে। তার ব্লাড প্রেশার বেশি, সাথে দেখা গেল যে তার পা ফুলে গেছে বা প্রস্রাব কম হচ্ছে, তাহলে চিন্তা করতে হবে তার কিডনির কোনো প্রবলেম আছে। এইসব কন্ডিশন যদি থাকে, তাহলে কিন্তু ইমার্জেন্সি ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। এবং অনেক সময় কিন্তু এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা হসপিটালে অ্যাডমিট করে মুখের ওষুধ না, ব্লাড প্রেশার কমানোর কিছু ইনজেক্টেবল ইনজেকশন ফর্মে কিছু ওষুধ আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হয়। আদারওয়াইজ হাই ব্লাড প্রেশারের জন্য কিডনি, হার্ট, তারপরে ব্রেইন, এগুলোর উপর খুব খারাপ প্রতিক্রিয়া। আমি যদি বলি যে স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা বা কিডনি ফেইলুর হওয়া, এই ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা আছে। তো কারো যদি কখনো এরকম ব্লাড প্রেশার থাকে, অবশ্যই ওনার নিয়ারেস্ট হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে তাকে ইমার্জেন্সিতে যোগাযোগ করা উচিত। মানে এই ধরনের রোগী ফিজিশিয়ানের চেম্বারে দেখানোর জন্য বসে থাকা উচিত না।
এবং ইমার্জেন্সিতেই চিকিৎসা করা উচিত, এবং পরবর্তীতে হয়তো একজন কনসালটেন্টকে তিনি দেখালেন তার অন্যান্য সবকিছু নিয়ে। তো ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা কোনোভাবেই ডিলে করা উচিত না। আমি আরেকবার ভিউয়ার্সদের জন্য ইমার্জেন্সি সাইনগুলো একটু রিপিট করতে চাই, কারণ এই ধরনের কেসে আমাদের অনেকের মেন্টালিটি এটা কাজ করে যে আমি হয়তো একজনকে দেখাই, একটা ডাক্তারকে, এবং আমি তার সাথে কমফোর্টেবল হয়ে গেছি, অনেকদিন ধরে দেখাচ্ছি, কিন্তু এই মোমেন্টে সে অ্যাভেলেবল না। বাট আমার ব্লাড প্রেশার হাই এবং তার সাথে প্রচন্ড মাথা ব্যথা আছে, বা বুকে পেইন হচ্ছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, অথবা প্রস্রাব আপনি যেটা বলেন কমে গেছে বা বন্ধ হয়ে গেছে, এই ধরনের সিমটম, এগুলো কিন্তু ইমার্জেন্সি ওয়ার্নিং সাইন্স। এবং এই ক্ষেত্রে কনসালটেন্টের জন্য বসে না থেকে বা অ্যাপয়েন্টমেন্ট করব চেম্বারে যাব বসে না থেকে আসলে উচিত একটা নিয়ারেস্ট যেই হসপিটালই আছে বা ইমার্জেন্সি আছে সেখানে গিয়ে চেক করিয়ে নেওয়া। কিছু না হলে তো খুবই ভালো, বাট অবশ্যই এই সময়গুলোতে ইমার্জেন্সি সাপোর্টটা সিক করা উচিত। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমাদের কাছে প্রায় এসছে যে অনেকদিন ধরে যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে, এটার জন্য কি কি সাইড ইফেক্ট হতে পারে বা কি করা উচিত? এটা খুব কমন একটা জিনিস যে প্রত্যেক ওষুধেরই কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এখন এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিছু থাকে মাইল্ড, কিছু সিভিয়ার থাকে। যখন সিভিয়ার হয় তখন তো আসলে ওষুধই মানে চেঞ্জ করে দিতে হয়। এই জায়গায় আমি একটু দর্শকদের সচেতনতার জন্য বলবো যে অনেক সময় দেখা যায় যে কোনো মেডিকেশন কারো ক্ষতি করলো, দর্শকরা অনেক সময় যে ফিজিশিয়ান ওই মেডিকেশনটা অ্যাডভাইস করেছেন তাকে ব্লেম করে। তো আমার মনে হয় এটা না করা উচিত না। কারণ কি, একটা ওষুধ কার ক্ষেত্রে ক্ষতি করবে বা কার ক্ষেত্রে করবে না এটা আগে থেকে বোঝা যায় না অনেক সময়। মানে যেটা হলো যে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিকে অনেক সময় হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, যে অনেক সময় শরীরে চুলকানি শুরু হয়ে যায়, ফোসকা পড়ে যায়, এরকম সমস্যা হয়। তো এই সাইড ইফেক্ট গুলো কিন্তু রেয়ার সাইড ইফেক্ট, কিন্তু যার জন্য হয় তার জন্য কিন্তু খুব ডেভাস্টেটিং। সো এই জন্য কিন্তু আমি আমার পেশেন্টদের কিন্তু কাউকে কখনো যখন অ্যান্টিবায়োটিক দেই বা মেডিকেশন দেই আমি বলে দেই যে আপনার যদি কোনো অ্যাবনর্মাল কোনো সিমটম হয়, যে আপনার ইচিং হচ্ছে, আপনার ফুলে গেছে, অথবা আপনার যদি শ্বাসকষ্ট হচ্ছে, এরকম ব্লাড প্রেশার কমে যাচ্ছে, আপনার এরকম কোনো সিমটম হয়, আপনি ওই ওষুধটা তখন বন্ধ করে ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন, যাতে আমরা ওই ওষুধের ফার্দার ডোজগুলো আর না দিতে পারি। এবং রোগীদের ক্ষেত্রে উচিত হবে যে যে ওষুধটা তার প্রবলেম হচ্ছিল সারা জীবন এই ওষুধটার নাম মনে রাখা। কারণ তিনি হয়তো তার ফিজিশিয়ানকে চেঞ্জও করতে পারেন, অথবা প্রয়োজনে অন্য জায়গায় শিফট হয়ে অন্য ফিজিশিয়ানকে দেখাতে পারেন, কিন্তু এই ওষুধটার নাম যাতে ওনার সারা জীবন মনে থাকে। এই জন্য কিন্তু আমাদের হিস্ট্রির একটা অংশ কিন্তু আমরা জিজ্ঞেস করি যে ড্রাগ অ্যালার্জি আছে কিনা, অথবা কোনো ড্রাগে তার সাইড ইফেক্ট হয়েছিল কিনা। এটা আমার মানে দর্শকদের কাছে বলতে চাই যে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, এবং ওই ওষুধটা ওই মানে আপনার ক্ষেত্রে স্যুট করবে না। এই ওষুধ তো হয়তো হাজার হাজার মানুষ খাচ্ছে, কারো কোনো প্রবলেম হচ্ছে না। ওই ফিজিশিয়ানই 1000 মানুষকে দিয়েছে, 2000 মানুষকে দিয়েছে, কারো কোনো প্রবলেম হয়নি, রেয়ার একটা সাইড ইফেক্ট আপনার হয়েছে। ইট ইজ ইউর বডি, যে আপনার বডি এই ওষুধটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। মানে এক্ষেত্রে কিন্তু সেই ডাক্তার সাহেবের কোনো মানে দোষ নেই, তাকে দোষ দেওয়াটা ঠিক হবে না। কারণ প্রত্যেক ফিজিশিয়ান চায় যে আমার রোগী ভালো হয়ে যায়। মানে আমি আসলে আপনার মাধ্যমে বা এই ফোরামের মাধ্যমে বলতে চাই, একজন রোগী যখন ভালো হয়ে যায় মানে এর চেয়ে শান্তি আর কিছু লাগে না। মানে এটা অন্যরকম লাগে। রোগীরা এসে যখন বলে যে স্যার খুব কষ্টে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি, খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। যে মানে অনেক সময় দেখা যায় এই রোগীটাই আবার আরো 2জন রোগীকে আমাদের নিয়ে আসে যে স্যার আমি তো ভালো আছি, আমার খালাকে নিয়ে আসছি বা আমার মাকে নিয়ে আসছি। তো একটা জিনিস কি যে মানে ডাক্তাররা, বেশিরভাগ ডাক্তাররা কিন্তু চেষ্টা করেন যে তার রোগীটা ভালো হয়ে যায়, কিন্তু সবার তো সব ধরনের মানে সব রোগ চিকিৎসা করার ক্ষমতাও নাই। এটা আপনাকে বুঝতে হবে যে সেম রকম চিকিৎসা আপনি কিন্তু সব ফিজিশিয়ানের কাছে পাবেন না। আপনি যদি অন্য সার্ভিসের কথাও চিন্তা করেন, আপনি কি সেম সার্ভিস কি সব লেভেলে পান? গ্রামে যে সার্ভিস আপনি পান সেটা ঢাকা শহরের সার্ভিসের সাথে আপনি কখনো মিলাতে পারবেন না। এইটা কিন্তু হেলথের ক্ষেত্রে একই রকম হবে। আমার গ্রামের যে চিকিৎসকরা চিকিৎসা দেন ওনারা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু চিকিৎসা দিচ্ছেন। অনেক প্রতিকূলতা, অনেক কিছু নাই, সেই নায়ের মধ্য থেকে ওনারা ওনাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আবার আমরা যারা শহরে আছি তারাও যে অনেক কিছু পাচ্ছি, যেগুলো আমার দরকার সেগুলো অনেক কিছু পাচ্ছি না যদি আমরা উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করি। তার মানে আমরা খুব চেষ্টা করছি। তো ঠিক আছে, আমরা আবার মূল আলোচনায় চলে আসি যে ওষুধগুলোর সাইড ইফেক্ট যেটা, যে ব্লাড প্রেশার মেডিকেশন গুলো যেমন আমরা এসি ইনহিবিটর দেই, যে এটা রেমোরিল নামে পাওয়া যায় বা অন্যান্য কিছু আছে। তো এগুলোর কিন্তু কমন একটা সাইড ইফেক্ট হয় ড্রাই কফ।
যে কাশি হয়, ওষুধ দিলাম, এটাও কিন্তু খুব অল্প সংখ্যক মানুষের হয়, যে রোগী বলে যে স্যার আমার তো আগে কখনোই ঠান্ডা কাশির কোনো সমস্যা ছিল না, এখন দেখি শুধু শুকনো কাশি হচ্ছে। তো আমাদের কাছে যখন ফলো আপে আসে তখন কিন্তু আমরা ইজিলি বুঝে ফেলতে পারি, আচ্ছা এই ওষুধের সাইড ইফেক্ট তো কমন না, তারপরে ওনার হয়েছে, ঠিক আছে আমরা চেঞ্জ করে অন্য গ্রুপে চলে যাই। কিন্তু এই রোগী যদি ফলো আপে না আসে তখন কিন্তু এই কাজটা আর করা যায় না। আমাদের রোগীদের মাঝে অনেক সময় একটা টেন্ডেন্সি আছে যে আমার তো প্রেশারের জন্য গেছি, প্রেশার ভালো আছে, আর যাওয়া লাগবে না। তো এটা যদি উনি এসে সিক করতেন আগে কিন্তু ওষুধটা ঠিক করে চেঞ্জ করে দেওয়া যেত। তারপরে দেখেন এই যে এআরবি বা যেমন ওসার্টি, ল্যানজিলগ বিভিন্ন নামে পাওয়া যায়, ডাইসিস, এই ওষুধগুলো কিন্তু করে কি, এগুলো কিন্তু অনেকের পটাশিয়াম লবণটা বাড়িয়ে ফেলে। এই জন্য কিন্তু এই ওষুধগুলো আমরা যখন দেই আমরা কিন্তু লিখে দেই যে আপনি 1 মাস পরে বা 15 দিন পরে একটা পটাশিয়াম একটা ক্রিয়েটিনিন করে আবার আমাদের সাথে দেখা করবে। এই অংশগুলো রোগীরা আবার অনেক সময় মিস করে ফেলে। তো এই জন্য কোনো ফিজিশিয়ান যদি কখনো কাউকে কোনো ওষুধ দিয়ে বলেন যে আপনি 15 দিন পরে আসবেন, অবশ্যই কিন্তু ফলো আপ করা উচিত, কারণ ওই সময় ওই পরীক্ষাটা করে বোঝা যায় যে এটা কোনো সাইড ইফেক্ট তার হয়েছে কিনা। তারপর আবার আমরা এই যে অ্যামডোক্যাল জাতীয় ওষুধ দিয়ে, অ্যামলোডিপিন, এই ওষুধের কমন সাইড ইফেক্ট হচ্ছে পা ফুলায় ফেলে। এখন ওষুধ খাওয়ার পরে যদি পা ফুলে যায় রোগীদের একটা ভয় চলে আসে, তাহলে কি আমার কিডনি নষ্ট হয়ে গেল, কিডনিতে সমস্যা হয়ে গেল। কিন্তু আমাদের কাছে যখন আসে আমরা প্রথমে মাথায় নিয়ে নেই যে হ্যাঁ এটা সম্ভবত অ্যামলোডিপিনের সাইড ইফেক্ট হিসাবে হচ্ছে। তারপর আমরা শিওর হওয়ার জন্য একটু কিডনি ফাংশন, একটু ইউরিনারি এটা করে নিই। ওই দুটো যদি ভালো থাকে আমরা কিন্তু ওই ওষুধটা চেঞ্জ করে দিই, রোগীরা কিন্তু ভালো হয়ে যায়, তার পা ফুলা কিন্তু চলে যায়। তারপর অনেক সময় দেখা যায় কিছু ওষুধ, যেমন এই যে অ্যামলোডিপিন বলছি বা প্রাজোসিন, কিছু ওষুধ আছে এগুলো কিন্তু প্যালপিটেশন করে, রোগীর খুব বুক ধড়ফড় করে, বলে যে স্যার আমার তো এই ওষুধ খাওয়ার পরে খুব বুক ধড়ফড় করছে। তো আমাদের কাছে যখন আসে আমরা হয়তো ডোজটাকে অ্যাডজাস্ট করে দিই, অথবা এটার সাথে মানে হার্টবিট কমানোর কিছু ওষুধ আসে সেটা অ্যাড করে দিই, তখন কিন্তু রোগীর কিন্তু কমফোর্ট হয়ে যায়, তখন কিন্তু রোগী কিন্তু আবার ভালো ভালো বোধ করে। তো আমি যেটাই বলছি যে মূল কথা হচ্ছে আমার সম্মানিত রোগীদের যদি কোনো ধরনের জটিলতা হয় তাহলে ইমিডিয়েটলি ওই ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করা উচিত, এবং তাকে ওভাবে বলা উচিত যে স্যার বা ডাক্তার সাহেব আমি এই ওষুধটা খেয়েছি, আমার এই অসুবিধা হচ্ছে, কি করতে পারি। এসেই যদি বলেন যে আরে ভাই আপনি যে ওষুধ দিয়েছেন আমার তো এই প্রবলেম হচ্ছে, ডাক্তার সাহেবও মন খারাপ করবে। মানে আমাদের অ্যাপ্রোচটা খুব ইম্পর্টেন্ট, মানে অ্যাপ্রোচটা যদি ভালো হয় কিন্তু সব জায়গায় কিন্তু আপনি ভালো সার্ভিস পাবেন। এটা আমাদের আসলে খুব চেঞ্জ করা দরকার, যেটা আমাদের অনেক ঘাটতি আছে সব দিক থেকে, দুই সাইড থেকেই হতে পারে আর কি। তো এখন সবারই চেষ্টা করা উচিত আমাদের বায়োলেট্রাল যে কমিউনিকেশন গ্যাপ, যেটা ডক্টর পেশেন্ট কমিউনিকেশন গ্যাপ, অথবা মানে আমার ফিজিশিয়ানদেরও উচিত হচ্ছে ওনাদেরকে বুঝিয়ে দেওয়া যে কোন ওষুধে, যেমন আমি বলে দিই অনেক সময় যে এই ওষুধে এই পটাশিয়াম বেড়ে যেতে পারে, আপনি কিন্তু 15 দিন পরে বা 1 মাস, মানে ম্যাক্সিমাম 1 মাস পরে অবশ্যই আমার সাথে দেখা করবেন। এই ওষুধে আপনার কিন্তু বমি হতে পারে, বমি হলে এই ওষুধটা এই বমির ওষুধটা আমি লিখে দিই, এটা খাবেন, বমি না হলে খাওয়ার দরকার নেই। এই অ্যান্টিবায়োটিক দিচ্ছি, যদি বেশিরভাগ রোগীদের চুলকায় না, আপনার যদি চুলকায় বন্ধ করে দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। এটা হলো মূল বিষয় আর কি। সো এই ক্ষেত্রে আমি আসলে দুই সাইডেই একটা কথা বলবো যে ডাক্তারদেরও উচিত রোগীদেরকে একটু প্রিপেয়ার করে দেওয়া, যে আমি একটা নতুন প্রিপেয়ার ওষুধ করে দিচ্ছি, দাও, রাইট। কারণ আসলে একটা রোগে, একটা সাধারণ জানেন মানুষের না কিন্তু রোগীরা, জানার কোনো উপায় নাই, জানা এবং থাকে না, উপায় এমন নাই, হ্যাঁ, একটা সিমটম হলো, অন্যরকম একটা সাইড ইফেক্ট হলো, রিলেট করারও ক্যাপাসিটি নাই যে বুঝতেই পারবে এটার না জন্য ওটা হচ্ছে। সো ওটা ডাক্তাররাও হচ্ছে, যদি হ্যাঁ, একটু রোগীদেরকে প্রিপেয়ার করে দেয় যে এই হতে পারে, হলে আবার আসবেন। আবার আসবেন, রোগীদেরও একটু রাইট, কেয়ারফুল থাকতে হবে যে আমি একটা নতুন জিনিস শুরু করেছি, আমি একটু মনিটর করি যে নতুন একটা শুরু করে রাইট। আমার অন্য কোনো অ্যাবনর্মাল কোনো সাইন বা কিছু আসলো কিনা যেটা আমার ছিল না। তো এই দুটো জি, রেখে আমার আমরা তখন একটা নতুন ওষুধ শুরু করার ক্ষেত্রে সাইড এফেক্টের ব্যাপারটা হ্যান্ডেল করতে পারি। হ্যান্ডেল করতে পারি, রাইট। এবং এটা কিন্তু মানে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, মানে এটা কিন্তু একটা আলাদা চ্যাপ্টার, বা আমাদের কিন্তু মানে কিছু ফর্ম আছে, মানে আমাদের যে গভর্নমেন্ট থেকেই আছে, যে কোনো রোগীর যদি কোনো ড্রাগ রিঅ্যাকশন হয়, অ্যাডভার্স কোনো ইফেক্ট হয়, এটা কিন্তু যদি সিরিয়াস গুলো হয় আমাদের কিন্তু রিপোর্টও করতে হয় যে এই মেডিকেশনে কিন্তু, কারণ কি ওষুধগুলো কিন্তু অনেক ধরনের ট্রায়াল হয়ে মার্কেটে আসে, তারপরেও কিন্তু পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স হয়, যে মার্কেটে আসার পরেও রোগীদের কোনো ক্ষতি করছে কিনা। আপনি জেনে থাকবেন যে অনেক ওষুধ কিন্তু এই পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স এবং ডাক্তারদের রিপোর্টিং এগুলোর কারণে কিন্তু পরবর্তীতে ব্যান্ড হয়ে গেছে। যে প্রথম দিকে ধারণা করা হতো যে এটা ভালো কাজ করছে। আপনি এক সময় দেখেছেন নাপা সফট একটা ওষুধ ছিল, হুম হুম যে বলা হতো যে এটা লিভারের রোগীদের খুব ভালো কাজ করে, কোনো ক্ষতি করে না। পরে দেখা গেছে যে লিভারের রোগীদেরও আরো ক্ষতি করছে এটা, পরে কিন্তু আলটিমেটলি এটা ব্যান্ড হয়ে গেল। আরো কিছু এরকম ওষুধও আছে যেগুলো আস্তে আস্তে তুলে ফেলতে হয়েছে। মানে এটা দুই দিক থেকে হেল্পফুল, রোগীর নিজের জন্য হেল্পফুল, এবং তার এই রিপোর্টিং এর কারণে অন্য অনেক রোগীদেরও কিন্তু তার জন্য বেনিফিট হয়। না, অবশ্যই অবশ্যই।
আরেকটা ব্যাপারে অনেকেই প্রশ্ন করেছে, সেটা হচ্ছে আমি ওষুধ খাচ্ছি, সব কন্ট্রোলে আছে, আমি কি ওষুধটা বন্ধ করে দিতে পারি কিনা, বা এরকম হঠাৎ করে ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যায় কিনা। আহ, বাস্তবতা হচ্ছে সাদিয়া, আমরা দেখি যে বন্ধ করা যায় কিনা এই কোশ্চেনেরই আর অবতারণা থাকে না, বন্ধ করেই চলে আসেন আমাদের কাছে। এবং কেউ কেউ হয়তো 3 মাস খেয়েছে, 3 মাস পরে মানে 1-2 মাস বন্ধ করে আবার হাই ব্লাড প্রেশার নিয়ে আমাদের কাছে আসে। তো এটা অবশ্যই বন্ধ করা উচিত না, এটা হলো 1 নম্বর কথা। তবে বিষয় হচ্ছে কি, অনেক সময় যেমন একজন রুগী আমার কাছে, আমার রুগীরই উদাহরণ দিচ্ছি, যে উনি আমার কাছে 180-100 এরকম ব্লাড প্রেশার নিয়ে আসছে। আমাকে প্রথম দিকেই তাকে 2 ধরনের ওষুধ দিয়ে শুরু করতে হয়েছে, কারণ এক ধরনের ব্লাড প্রেশারের ওষুধ দিয়ে শুরু কন্ট্রোল করা যাবে এটা আমার মনে হয়নি। এবং ওই ওষুধে উনি খুব ভালো কন্ট্রোল ছিলেন। এবং ওনাকে আমি যখন কাউন্সিলিং করলাম যে লাইফস্টাইল মডিফিকেশন, হি ওয়াজ চেইন স্মোকার, যে মানে অনেক সিগারেট খেতেন উনি। আমি যখন ওনাকে কাউন্সিলিং করলাম, উনি আমাকে কথা দিলেন যে স্যার আমি সিগারেট ছেড়ে দেব, আমি লাইফস্টাইল চেঞ্জ করব। তো এবং কিছুদিন পরে কিন্তু তিনি আস্তে আস্তে তার, আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম সবই করলেন উনি। এবং পরবর্তীতে আমার কাছে এসে বললেন যে স্যার আমার তো ব্লাড প্রেশার এখন কমে যাচ্ছে। তো এখন উনি যদি আমার কাছে না আসতেন তাহলে কিন্তু উনি হয়তো ওষুধটা ছেড়ে দিতেন, পরবর্তীতে আবার হাই ব্লাড প্রেশার নিয়ে বা কোনো একটা অঙ্গের ক্ষতি হয়ে কিডনি খারাপ হয়ে আমার কাছে আসতেন। তো উনি আসাতে আমার যেটা হয়েছে আমরা কিন্তু আলোচনায় বলেছি যে কেউ যদি ব্লাড প্রেশারের জন্য যে এক্সারসাইজ করে, সল্ট কম খায়, স্মোকিং কুইট করে, অ্যালকোহল কুইট করে, তাহলে কিন্তু তার ব্লাড প্রেশার কিছুটা কমবে। ওনার ক্ষেত্রে তাই হয়েছে। আগে যাকে আমার 2 পদের ওষুধ ভালো একটা ডোজে দিতে হয়েছে, তাকে আমার এখন 1 পদের ওষুধ লো ডোজে তার কন্ট্রোল হয়ে যাচ্ছে। তার মানে আমি বলবো যে আমার দর্শকদের যাদের এরকম হয়, তিনি নিজে নিজে কখনো ওষুধ ছেড়ে দিবেন না। তিনি তার ফিজিশিয়ানের সাথে দেখা করবেন। দেখা করলে ফিজিশিয়ান তখন তার তখনকার ব্লাড প্রেশার, বা তাকে হয়তো বাসায় একটা ব্লাড প্রেশারের চার্ট করতে দিবেন যে আপনি ব্লাড প্রেশার চার্টটা বাসায় করেন। করার পরে তিনি একটা হয়তো লো ডোজে তাকে, তার জন্য যেটা তখনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই ডোজটা উনি ঠিক করে দিবেন। নিজে নিজে ছেড়ে দেওয়াটা কখনোই ঠিক না, ফিজিশিয়ানের কাছে গিয়ে ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটাই অবশ্যই যুক্তিযুক্ত। আর নিজে নিজে ছেড়ে দিলে অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো লাইফস্টাইল চেঞ্জ করে একটু প্রোগ্রেস করেছেন সবকিছু মিলে, এই প্রোগ্রেসটা হারিয়ে গেল। যে আপনি যতটুকু হারিয়ে একটু গেল, মানে সুস্থতার দিকে এগিয়েছিলেন, আপনি আবার পিছিয়ে গেলেন, যে আমি বন্ধ পিছিয়ে করে গেলেন, রেখে আমি পিছিয়ে গেলাম, যেখানে আমি একটা পিছিয়ে। ডোজ অ্যাডজাস্টমেন্ট করে আমি হয়তো হেলদি ভাবে থাকতে পারতাম। রাইট। এর পরের প্রশ্নটা হচ্ছে, অনেকে আছেন যারা জানেন তাদের উচ্চ রক্তচাপ আছে, হয়তো ওষুধও খাচ্ছে, কিন্তু কন্ট্রোলে নেই, ওভাবেই চলছেন। সেক্ষেত্রে কি কি জটিলতার সৃষ্টি হতে পারে? হাইপারটেনশনকে আসলে বলা হয় একটা নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। যেটা সাইলেন্ট কিলার কেন বলা হচ্ছে, তার কিন্তু সিমটম নাই অনেকের। আমরা কিন্তু আমি যেহেতু কিডনি নিয়েও কাজ করি, কিডনি রোগীদের চিকিৎসা দিই, আমরা অনেক সময় ইয়াং পেশেন্ট 35, 40, 37 এই বয়সের রোগীদেরকে হঠাৎ করে হাই ব্লাড প্রেশার নিয়ে আমাদের কাছে আসে। এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওনার অলরেডি এন্ড স্টেজ কিডনি ডিজিজ হয়ে গেছে, মানে তার কিডনি অলরেডি ড্যামেজ হয়ে ডায়ালাইসিসের অবস্থায় পৌঁছে গেছে। মানে তার হয়তো এই ব্লাড প্রেশারটা আরো আগ থেকেই ছিল, কখনোই উনি মেজার করেন নাই বা লাইফস্টাইল সুন্দর করেন নাই, যার কারণে এই অবস্থায় পৌঁছে গেছে। হাই ব্লাড প্রেশার যেটা করে, যেটা আমরা বলি যে টপ টু বটম, একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব ধরনের জটিলতাই করতে পারে। আপনি যদি, আমরা আলোচনা একটু আগে বলেছিলাম যে ব্রেইনে এটা স্ট্রোক করতে পারে, ইসকেমিক স্ট্রোক, অথবা ব্রেইনে অনেক সময় রক্তক্ষরণও করায়। আবার কখনো কখনো দেখবেন যে অনেক হাই ব্লাড প্রেশারে মানুষের, আমরা বলি এনক্যাফালোপ্যাথি, যে জ্ঞান চলে যায়, রোগী মানে খুব রেস্টলেস হয়ে যায়, জ্ঞান চলে যায়, জ্ঞান থাকে না, এরকম হয়। আপনি যদি হার্টের কথা চিন্তা করেন, যে হার্ট অ্যাটাক হয় অনেক রোগীর, হার্ট ফেইলুর হয়, হার্টের যে মানে দেয়াল আছে, সেই দেয়ালগুলো মোটা হয়ে যায় অনেক সময় হাই ব্লাড প্রেশার থাকার কারণে। তারপরে দেখা যায় যে অনেক সময় কিডনি, খুব কমনলি যেটা আমরা একটু আগে বলছি, কিডনির সমস্যা হয় হাই ব্লাড প্রেশার কারণে, কন্ট্রোল না থাকার কারণে, হাই ব্লাড প্রেশারের কারণে হয়। তারপর আমাদের যে পায়ের যে রক্তনালীগুলো আছে, হাতে পায়ের রক্তনালীগুলো তো কিন্তু ব্লকেজ দেখা দেয়। হার্টে যেরকম রক্তনালী ব্লকেজ, পায়ের রক্তনালীগুলো তো কিন্তু ব্লকেজ দেখা দেয়, যে কোলেস্টেরলও বেশি থাকে এইসব রোগীদের, এগুলোর কারণে আলটিমেটলি ব্লকেজ দেখা দেয়। তার মানে সব ধরনের জটিলতাই। এবং আরেকটা জিনিস হয় যে চোখে রক্তক্ষরণ হয় এবং ইভেন ব্লাইন্ড হয়ে যায় অনেক রোগী। হ্যাঁ, হাই ব্লাড প্রেশার থেকে ইভেন ব্লাইন্ডনেসও ডেভেলপ করে অনেক সময়। এবং হাই ব্লাড প্রেশার থেকে আমরা দেখেছি যে আমাদের চোখের যে অংশটা আমাদের ব্রেইন নিয়ন্ত্রণ করে, ওই জায়গায় অনেক সময় রক্ত মানে স্ট্রোক হয়ে
টোটাল ব্লাইন্ডনেস হতেও দেখেছি অনেক পেশেন্টকে। সো হাই ব্লাড প্রেশারকে অবহেলা করার বা গুরুত্ব কম দেওয়ার কোনো সুযোগ নাই। একটা কথা সাদি আমি আপনার মাধ্যমে সবাইকে বলছি, সেটা হলো আমাদের রুগীদের মাঝে একটা চিন্তা থাকে যে প্রেশার ওষুধ যতদিন না খেয়ে থাকা যায় তত ভালো। মানে তারা আসলে দেরিতে প্রেশার ওষুধ শুরু করতে চায় এবং বলে যে প্রেশার ওষুধ একবার শুরু করলে সারা জীবন খেতে হবে, যতদিন না খেয়ে থাকা যায়। আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার তো কোনো মাথা ব্যথা করছে না, ঘাড় ব্যথা করছে না, কোনো প্রবলেম নাই, সো আমি চেষ্টা করি আরো কিছুদিন না খেয়ে থাকার জন্য। এটা কিন্তু খুবই ভয়াবহ একটা কথা। কারণ কি, আপনার রোগ যেই বয়সে হোক না কেন সেই বয়সেই চিকিৎসা করতে হবে। মানে এমন না যে বেশি বয়সে হাই প্রেশার আসলে সেটা চিকিৎসা করতে হবে, কম বয়সে হাই প্রেশার আসলে সেটাকে অবজার্ভ করতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। বরং কম বয়সে হাই প্রেশার আসলে আমাকে আরো বেশি দৃষ্টি দিতে হবে যে কেন কম বয়সে হলো। ওনার সামনে অনেক লম্বা সময় চলে আছে ওনার। যিনি এল্ডারলি একজন পেশেন্ট, তার হয়তো আয়ুষ্কাল খুব বেশি নাই, কিন্তু একজন ইয়াং পেশেন্টের আয়ুকাল তো অনেক বেশি। আমাদের দেশে কিন্তু এখন গড় আয়ু প্রায় 73, যেটা হেলথ সেক্টরের বড় একটা অবদান। কিন্তু মানে হেলথ ইন্ডিকেটরে বাংলাদেশ অনেক আগানো এই জায়গাটাতে এখন। তো যিনি ইয়াং তার তো অনেক লম্বা সময় সামনে আছে, সো তাকে কিন্তু কন্ট্রোলটা আরো ভালো করে করা দরকার। তাকে কিন্তু ওই আর্লি প্রেশার ওষুধ শুরু করা দরকার এবং এটাকে কন্ট্রোল করা দরকার। বুঝতে পেরেছেন? আদারওয়াইজ কিন্তু সে কিন্তু সে একজনের 35-এ তার হাই ব্লাড প্রেশার ধরা পড়লো, সে 45-এ যদি তার যদি কিডনিটা ড্যামেজ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? আর আরেকজনের 35 বা 40-তে ধরা পড়লো, সে কন্ট্রোল করলো, তার 65-এ গিয়ে কিডনিটা ড্যামেজ হলো। এই দুইজনের মধ্যে কোয়ালিটি অফ লাইফের তো ডিফারেন্স অনেক বেশি। এবং আপনি দেখবেন যে একজন যদি এরকম ভাবে টার্গেট অর্গানগুলো ড্যামেজ হয়, তার তো মানে সোসাইটিকে, তার পরিবারকে, কান্ট্রিকে দেওয়ার যে জিনিস ছিল সেটা অনেকটাই তখন আর দিতে পারে না, এবং সে নিজেই তখন তার ফ্যামিলি, সোসাইটি, কান্ট্রির জন্য একটা বার্ডেনে পরিণত হয়। তো এটা তো কখনোই কাম্য না। মানে এটা আমাদের একটু সচেতনতা এই জিনিসটাকে কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভ করার সুযোগ থাকবে আর কি। আর একটা ফ্যামিলিতে আসলে একজন যদি এরকম একটা অসুস্থ হয়, যেমন আপনি কিডনির এক্সাম্পল দিলেন, এমন বাজে একটা অসুখ, এত লম্বা টাইম সাফার করতে হয়। আমার নিজের ফ্যামিলিতে জি জি আছে বলেই আমি বলছি যে মানে শুধু যে সে ভুগছে তা না, তার সাথে তার ফ্যামিলি, ফাইনান্সিয়ালি তো অবশ্যই, বাট মানসিক ভাবেও প্রচন্ড ভুগে। যে এই যে একটা, প্রচন্ড যার ভোগে। রেগুলার ডায়ালিসিস করতে হয়, কি ডায়ালাইসিস যে লাগে। কষ্ট। সো এই জি জিনিসটা তো জি। অবশ্যই আমার যতটুকু আমাদের করার আছে সেটা যদি আমরা একটু না, এই যে প্রিকশন একটা মেনটেন করি। জি, একটা বলছিলেন মিথও আপনি। আছে, কিন্তু সে মিথটা হলো যে কিডনি ডিজিজ যখন অ্যাডভান্স হয়, ডায়ালাইসিস লাগে। আপনি যদি ডায়ালাইসিস না করেন তাহলে কিন্তু রোগী মারা যাবে। আর আপনি যে ডায়ালাইসিস করেন, আমাদের মতো মিডল ইনকাম বা লো ইনকাম কান্ট্রির ক্ষেত্রে, যেখান থেকে গভর্নমেন্টের সাপোর্টও অপ্রতুল, ফ্যামিলি মরে যাবে। সত্যি কথা যেটা হয় আর কি, মানে কস্টটা এত বেশি থাকে, অনেক ফ্যামিলি কিন্তু বিয়ার করতে পারে না। এবং আমরা দেখি যে যারা ডায়ালাইসিস শুরু করে তার একটা বড় অংশ কিন্তু বাই 6 মান্থ তারা ডায়ালাইসিস কুইট করে দিতে হয়, মানে কন্টিনিউ আর করতে পারে না তারা। মানে 6 মাসের মধ্যে দেখা যায় যে ডায়ালাইসিসটা সে আর কন্টিনিউ করতে পারে না, যে মেডিকেশনের উপর থেকে আলটিমেটলি তো সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যায়। অথচ হয়তো আগে একটু প্রিকশন নিলে এই জিনিসটা অ্যাভয়েড করা যেত বা ডিলে করা যেত। যেটা এই যে রাইট, হ্যাঁ। উচ্চ রক্তচাপের জন্য যেটা হচ্ছে, আমরা যদি একটু প্রিকশন গুলো হচ্ছে। নেই, যেটা আপনি বারবার জি বলছেন যে আমি এটা কিন্তু আমি নিজেই আসলে জানতাম না। আমি হেলথ সম্পর্কে আমি নিজে আগ্রহ থেকে অনেক পড়ালেখা করি, বাট আমি নিজে জানতাম না যে আপনি যেটা বললেন যে মাথা ব্যথা, ঘাড় ব্যথা এরকম সিমটম না থেকেও আমার অনেক ব্লাড প্রেশার থাকতে পারে। এটা কিন্তু আসলে জি। সবার জানা উচিত, যে তাহলে সবারই একটা পিরিয়ডিক্যাল চেক আপ অবশ্যই করা উচিত। চেক আপ করা দরকার, হ্যাঁ, রাইট। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছি, যেটা অ্যাড্রেস না করলেই না, সেটা হচ্ছে এই যে কারেন্ট কোভিড এর টাইমে এই ক্ষেত্রে হাইপারটেনশনের সাথে মানে সম্পর্কটা কি, এবং এই ক্ষেত্রে ওষুধের চেঞ্জ আনা বা যার হাইপারটেনশন টেনশন আছে সে এই টাইমটা কিভাবে হ্যান্ডেল করবে? কোভিড এর ক্ষেত্রে যেটা হলো, মানে রিসেন্ট একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে যারা হসপিটালাইজড হচ্ছে কোভিড-19 এর জন্য, তাদের বড় একটা অংশের মানে অ্যাসোসিয়েশন হলো হাই ব্লাড প্রেশার। মানে মোস্ট কমন অ্যাসোসিয়েশন কিন্তু এখন হাই ব্লাড প্রেশার। সো তার মানে আমাকে কিন্তু, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার
প্রিকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, নিতেই হবে। সাধারণ মানুষের তো নিতেই হবে, তাদের আরো বেশি করে নিতে হবে। এই সম্পর্কে একটু বলি যে প্রথম দিকে যত কোভিড-19 যখন এসেছে, মানে তখন তো আসলে অনেক কিছুই আমাদের জানা ছিল না, বা এখন আসলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কারণে অনেক ফেক নিউজও দেখা যায় যে খুব মানে এই কোভিডের মতো সুপার স্প্রেডার হিসাবে চারিদিকে ছড়িয়ে যায় আর কি। তো যেমন ধরেন কোভিড-19 কিন্তু আমাদের ওই যে আমরা বলছিলাম যে এআরবি বা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার কিছু ওষুধ, এগুলো এই যেই রিসেপ্টর বা যেই কোষের গায়ে এক ধরনের জায়গা থাকে সেটার মাধ্যমে কাজ করে, মানে কোভিড-19 জীবাণুটা আমাদের শরীরে ঢুকতে পারে বা কোষে ঢুকতে পারে। ওই প্রেসারের ওষুধটাও বা অ্যাঞ্জিলক বা এই জাতীয় প্রেসারের ওষুধগুলো কিন্তু ওই একই রিসেপ্টর দিয়ে কাজ করে। সবার একটা ধারণা ছিল তাহলে বোধহয় যারা এই ধরনের ওষুধ খায় তাদের কিন্তু বোধহয় কোভিড-19 অনেক বেশি হবে এবং তাদের সমস্যাও বেশি হবে। এবং এইটা কিন্তু আলটিমেটলি ছড়িয়ে গিয়ে অনেকে কিন্তু প্রেসার ওষুধ বন্ধ করে দিয়েছে ওই ধরনের ওষুধ যারা খায়, এবং আলটিমেটলি হাই ব্লাড প্রেসারের জটিলতায় মানে কমপ্লিকেশনে ভুগেছে। তো কিন্তু অনেক গবেষণা থেকে এটা কিন্তু এস্টাবলিশ যে কেউ যদি এই ধরনের ওষুধ খায় সেই ওষুধ কিন্তু চেঞ্জ করার তার কোনো দরকার নাই, বরং এই ধরনের ওষুধ যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যদি কোভিড-19 নিউমোনিয়া হয় তাদের কিন্তু রিকভারি রেট কিন্তু অন্যদের তুলনায় ভালো। মানে এটা কিন্তু তার ক্ষতি করছে না, বরং তাদের রিকভারি রেট কিন্তু ভালো। সো কিন্তু তার এই ধরনের মেডিকেশন চেঞ্জ করার বা কিছু করার তার দরকার নাই। 2 নাম্বার যেটা হলো, হাই প্রেশারের অনেক রোগীরা কিন্তু স্ট্যাটিন বা কোলেস্টেরল লোয়ারিং ড্রাগও খায়, কিন্তু ওষুধ খায়। এগুলো কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নাই, বরং এগুলো কিছু গবেষণাতে দেখা যায় যে এগুলো যারা খেয়েছে বা যেগুলো কন্টিনিউ করেছে তাদের কিন্তু মরবিডিটি বা তাদের জটিলতা, তাদের হসপিটাল এগুলো কিন্তু কম্পারেটিভলি কম হয়েছে। আর আপনি যদি বলেন যে প্রিকশন কি মেনটেন করতে হবে, প্রিকশন কিন্তু একজন সুস্থ মানুষ যা বাঁচার জন্য যা করতে হবে এনাদেরকেও তাই করতে হবে, যেটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গাইডলাইন দিচ্ছে যে অ্যাটলিস্ট 20 সেকেন্ড ধরে বারবার হাত ওয়াশ করা সাবান পানি দিয়ে, প্রয়োজন হলে যেখানে সাবান পানি নাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, তারপরে বাইরে গেলে মাস্ক ব্যবহার করা, হাত দিয়ে নাক মুখ চোখ এগুলাকে স্পর্শ না করা, সোশ্যাল ডিস্টেন্সিং যে জিনিসটা আছে সেটাকে মেনটেন করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। ভিড় জায়গাগুলো অ্যাভয়েড করা, এগুলোকে খুব ইম্পর্টেন্ট মানতে হবে আর কি। কারণ কোভিড-19 আমাদের সাথে কতদিন আছে আসলে এটা বলা যাবে না। সো মানে আমরা যত নিজেকে এই লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইলের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবো, তত আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ভালো রাখবে বলে আশা করি আর কি। এটা আল্লাহর উপর নির্ভর করতে হবে, দোয়া করতে হবে, সবই করতে হবে, কিন্তু প্রিকশন নিজেকে অবশ্যই মানতে হবে। অবশ্যই। আর এটা আপনি যেটা বললেন আসলে আমাদের এটাই নিউ নর্মালের সাথে অ্যাডজাস্ট করেই চলতে হবে। সো এটা জেনে সেভাবে করে করাটাই ওয়াইজ। আরেকটা ব্যাপার আমি একটু জিজ্ঞেস করব যে অনেক প্রেগনেন্ট মা মানে গর্ভবতী মেয়েদের অনেক ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার দেখা যায়, যেটা আগে হয়তো ছিল না, প্রেগন্যান্সির পরে হলো। সেটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। এটাকেও যদি আমি সাদিয়া দুই ভাগে ভাগ করতে চাই, সেটা হলো একজন প্রেগনেন্ট লেডি হাই ব্লাড প্রেশারে ভুগছে, অথবা একজন লেডি যিনি আগে থেকে হাই ব্লাড প্রেশারে ভুগছেন তিনি প্রেগনেন্ট হয়েছেন। দুইটা ভাগে যদি আমরা ভাগ করি সেটা হলো তাহলে ভালো হবে। অনেক সময় দেখা যায় যে ইয়াং হাইপারটেনশন অনেকের থাকে যারা পরবর্তীতে কনসিভ করে। তো এই ধরনের যারা আছে তাদেরকে কিন্তু আমি আপনার মাধ্যমে ডাক্তারের এই সামিটের মাধ্যমে বলতে চাই যে তার প্রেগনেন্সিটা যাতে প্ল্যান্ড প্রেগনেন্সি হয়, তার প্রেগনেন্সিটা যাতে মানে হঠাৎ করে হয়ে গেল এরকম যাতে না হয়। কারণ প্রেগনেন্সির সাথে কিছু ওষুধের যে সম্পর্ক আছে, যে আমরা যেটা ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, ডায়াবেটিক্স, এই ওষুধগুলো কিন্তু প্রেগনেন্সিতে সেফ না, এগুলো দেওয়া যায় না। সো কেউ যদি চিন্তা করে, কোনো কাপল বা ইয়াং পেশেন্ট যখন যারা হাইপারটেনশনের মেডিকেশন নেয়, তার যদি সে কনসিভ করার প্ল্যান করে অবশ্যই তার ফিজিশিয়ানের সাথে দেখা করে তার এই ধরনের মেডিকেশন যদি তিনি পেয়ে থাকেন সেগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করে যেগুলো প্রেগনেন্সিতে কন্টিনিউ করা যাবে সেই ওষুধগুলো তার কন্টিনিউ করা উচিত। আর কেউ যদি আসলে প্ল্যান্ড না কিন্তু অ্যাক্সিডেন্টালি সে কনসিভ করে গেল, বা তিনি জানতেন না কনসিভ করে গেল, যখনই তিনি জানলেন যে তিনি কনসিভ করেছেন, যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো ইমিডিয়েটলি বন্ধ করে ফিজিশিয়ানের কাছে গিয়ে সেগুলোকে সুইচ করে যেগুলো প্রেগনেন্সিতে দেওয়া যাবে সেগুলোতে
সুইচ করা উচিত। যেমন আমরা ল্যাভিটেলল জাতীয় ওষুধ আছে, তারপরে মিথাইল ডোপা কিছু ওষুধ আছে, এগুলো আমরা দিতে পারি, এই ওষুধগুলো দিয়ে হয়। আর প্রেগনেন্সিতে অনেক সময় ডিনোভো হাই ব্লাড প্রেশার হয়, মানে প্রেগনেন্সিতেই হয়। এর মধ্যে বড় একটা কারণ কিন্তু অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, যেটা আপনি দেখবেন যে অনেক সময় প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে পাটা ফুলে যায়, হেডেক হয়, প্রস্রাবের পরীক্ষা করলে আমরা দেখি যে প্রস্রাব দিয়ে অনেক প্রোটিন যাচ্ছে, অনেক হাই ব্লাড প্রেশার হয়ে যায়। তো এটা কিন্তু একটা টিম ওয়ার্ক হওয়া উচিত, যে যিনি গাইনোকোলজিস্ট এই রুগীকে চিকিৎসা করছেন, অবস্টেটিশিয়ান, তিনি এবং একজন মেডিসিন অথবা কার্ডিওলজির ডাক্তারকে একই টিমে থেকে এই রুগীটাকে ট্রিটমেন্ট করা উচিত। প্রয়োজন হলে যদি কিডনির কোনো কারণ, এই অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া থেকে অনেক সময় কিডনিরও জটিলতা হয়, তখন হয়তো একজন রেনাল ফিজিশিয়ানকে ইনক্লুড করে চিকিৎসাটা করা উচিত। তাতে করে মানে আলটিমেটলি, কারণ এখানে দুইজনের জীবন জড়িত, মা এবং বাচ্চা। কারণ যদি ব্লাড প্রেশার ভালো কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে বাচ্চার আউটকাম কিন্তু ভালো হয় না। দেখা যায় অনেক সময় প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যায়, বা বাচ্চার অনেক সময় ডেথও হয়ে যায়, এবং মার ক্ষেত্রেও কমপ্লিকেশন, যে অ্যাক্লামশিয়া এগুলোর কারণে কনভালশন হয়, কিন্তু খিঁচুনি হয়। ইভেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চোখেও, যেটা আমরা ব্লাইন্ডনেস বলছি, এগুলোও হয়ে যায় অনেক সময়। তো এই জন্য প্রেগনেন্সিতে হাই প্রেশার থাকলে, যেটা আমরা ইয়াং বয়সে হাই প্রেশার থাকলে যেটা বলছি, যে আরো বেশি কনসাস হওয়া উচিত, কন্ট্রোলটা আরো ভালো করে করা উচিত, যেহেতু দুইটা জীবন নিয়ে আমাদের চিন্তা করতে হবে। না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা বললেন যে আমি ওষুধ খাচ্ছি, আমি মোটামুটি ভাবছি আমার তো প্রেশার কন্ট্রোলে আছে, আমি এখন একটা বেবি নিচ্ছি বা আমি প্রেগন্যান্ট, এই সময় আমি জাস্ট ওটা কন্টিনিউ করে যাচ্ছি, এটার আসলে একটা বড় প্রবলেম থাকতে পারে। বিকজ সব ওষুধ প্রেগন্যান্সিতে সেফ না। এটা কিন্তু যারাই, যে কোনো ওষুধেই যদি আপনি থেকে থাকেন, আপনি যদি একটা বেবি নিতে চান বা আপনি জানলেন যে আপনি প্রেগন্যান্ট, এটা চেক করে নেওয়া উচিত। কারণ সব ওষুধ আসলে প্রেগন্যান্সিতে নেওয়া যায় না। নর্মালি হয়তো আপনি সবসময় নিতে পারেন, এটা প্রেগনেন্সির জন্য হয়তো খারাপ। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়াটা বেটার। আর আপনি আরেকটা যেটা খুব এবং ইম্পর্টেন্ট কথা বললেন যে প্রি এক্লেমশিয়া বা এক্লেমশিয়া এই ধরনের জিনিসগুলোতে নট নেসেসারিলি যে আপনার গাইনোকোলজি যাকে আপনি দেখাচ্ছেন তিনি কমপ্লিট সলিউশন দিতে পারবেন, এখানে একটা টিম ওয়ার্কের প্রয়োজন হতে পারে। তো ওই ধরনের আপনার যদি আনকন্ট্রোলেবল প্রেশার বা এরকম বেশি কিছু থাকে, সেই ক্ষেত্রে আপনার এরকম একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে ওটাকে হ্যান্ডেল করা উচিত, যেহেতু আরো সেন্সিটিভ ইস্যুটা এখানে। আরো সেন্সিটিভ ইস্যু। এই জন্য আমরা মানে যদি ইয়াং ফিমেল আমাদের কাছে আসে, আমরা কিন্তু তখন অনেক সময় জিজ্ঞেস করি যে আপনার কি নিয়ার ফিউচারে কনসিভ করার কোনো প্ল্যান আছে কিনা। যদি তিনি বলেন যে হ্যাঁ আমার প্ল্যান আছে, তখন কিন্তু আমরা প্রথম থেকেই চুজ করতে পারি যে না, ঠিক আছে, ওনার যেহেতু প্ল্যান আছে, আমি যেই গ্রুপের ওষুধগুলো প্রেগনেন্সি তো সেফ, ওই ওষুধগুলো দিয়ে ওনাকে হয়তো আমি, অন্য যদি কোনো মানে ওই ধরনের ওষুধ দিতেই হবে এরকম কিছু বাধ্যবাধকতা না থাকে, তখন কিন্তু আমরা প্রেগনেন্সিতে সেফ যে ওষুধগুলো সেগুলো দিয়েও আমরা শুরু করতে পারি। তাতে যেটা হবে যে রুগীর আর হয়তো সেই চেঞ্জ করার জন্য সেই জিনিসটা তখন লাগে না আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটু আপনি অলরেডি অনেকগুলো লাইফস্টাইল নিয়ে কথা বলেছেনই, যে আমাদের অনেক ক্ষেত্রে ইনফ্যাক্ট আপনারা মেডিকেশন না দিয়ে শুধু লাইফস্টাইলও সাজেস্ট করেন। তো এই লাইফস্টাইলের মধ্যে আমি একটু ডায়েটের পার্টটা স্পেসিফিক্যালি বলতে চাই, কারণ ডায়েট আসলে এমন একটা আমাদের লাইফের একটা পার্ট, যেটা দিয়ে আমাদের অনেক রকমের অসুখেরই অনেক ধরনের অ্যাটলিস্ট কমিয়ে আনার একটা পসিবল। ডায়েটটা এতই ইম্পর্টেন্ট। সো ব্লাড প্রেশার বেশি থাকলে আমাদের ডায়েটের ক্ষেত্রে কি কি গাইডলাইন ফলো করা উচিত? এই ব্যাপারে যেটা একটা হচ্ছে বলে ডাশ অ্যাপ্রোচ, বলে যে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, বা এটাকে অনেক সময় মেডিটেরিয়ান ডায়েটও বলে। যে এই ডায়েটগুলোর বিশেষত্ব হচ্ছে এখানে সল্ট কম থাকবে আমার, সোডিয়াম কম থাকবে আমার, পটাশিয়াম বেশি থাকবে। এবং হচ্ছে আমরা যে তেল খাই, তেলগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট বলি আমরা, আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড বা পলি আনস্যাচুরেটেড ফ্যাট হয়। স্যাচুরেটেড ফ্যাট গুলো কিন্তু খারাপ আমাদের জন্য। তো মুদ্রা কথা হচ্ছে এখানে এই খাবারগুলোতে আমার সল্টের পরিমাণ কম থাকবে, যেটা আমরা কতটুকু খাবে সেটা অলরেডি বলেছি, যে 5 গ্রামের কম যাতে হয়, ভালো হয় আরো কম, যে 1.5 গ্রামের কম খায়। 2 নাম্বার হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি খাবে। দ্যাট মিনস এখানে ফ্রুটস আসবে, এখানে ভেজিটেবল আসবে বেশি পরিমাণে। তবে এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যিনি হাই ব্লাড প্রেশারে ভুগছেন, সাথে সাথে কিডনি রোগেও ভুগছেন, তার কিন্তু পটাশিয়াম বেশি খাওয়া যাবে না। কারণ তার কিন্তু কিডনি রোগের কারণেই অলরেডি শরীরে পটাশিয়াম জমে যায়, যার কারণে কিন্তু আমরা
নিষেধ করি যে পটাশিয়াম কন্টেনিং খাবার খাওয়ার জন্য। কিডনি রোগ ছাড়া যিনি আছেন তার ক্ষেত্রে সে পটাশিয়াম কন্টেনিং খাবার খেতে পারবে। আর যিনি কিডনি রোগে ভুগছেন তিনি কিন্তু আমরা বরং অনেক সময় বলি যে শাকসবজিকে কেটে পানিতে ভিজিয়ে পটাশিয়াম বের করে দিয়ে খাবেন। তো আর যারা ওই রোগে ভুগছেন না তারা পানিতে না ভিজিয়ে খাবেন। মানে একটা জিনিস আমাদের কমন একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে, আমরা করি কি সবজিগুলোকে কেটে তারপরে পরিষ্কার করতে নেই পানি দিয়ে। তাতে করে কি হয় যে এই যা আছে সব কিন্তু বের হয়ে যায় পানির সাথে। উচিত হলো আগে পরিষ্কার করে নিয়ে তারপরে মানে ওগুলাকে প্রসেস করা এবং তারপরে রান্না, হ্যাঁ কাটাটা তারপরে করা। তো এটা একটা। আর 3 নাম্বার যেটা হলো ফাইবার, যেটা আমরা বলছি যে ফাইবারের পরিমাণ বেশি থাকবে। আরেকটা জিনিস আমরা আমাদের দেশে খুব একটা জিনিস হচ্ছে মানে ওই যে আমরা যে ভাজা পোড়া খাই, যেটা আপনার স্ট্রিট ফুড যেগুলো আছে, মানে এগুলো যে কি পরিমাণ সিঙ্গারা তারপরে সমোসা যেগুলো আছে এগুলোর অবস্থা মানে খেতে খুব ইচ্ছা হয়, কিন্তু এগুলো যদি আপনি কিভাবে বানায় দেখেন তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস। এটা কিরকম বিষয়টা দেখবেন যে সেম তেল দিয়ে বারবার ভাজতেছে তারা। আপনি কোনোদিন যদি খেয়াল করে দেখেন যে তারা কিন্তু পাতিলে অনেক তেল দেয়, সেই তেল কিন্তু ওই দিন কিন্তু শেষ হয় না, সে কিন্তু পরের দিনও ওই তেলটা ব্যবহার করছে, তারপরের দিনও ওই তেলটা ব্যবহার করছে। তাতে কিন্তু তার জন্য এটা ক্ষতি হচ্ছে। মানে এই যে তেলগুলো বারবার ব্যবহার হচ্ছে এটা কিন্তু তার জন্য ক্ষতি। তার মানে এই ধরনের কাজগুলো যাতে আমরা না করি। তো এই কয়েকটা জিনিস যদি কেউ মেনটেন করে যে তার ভেজিটেবল বেশি হবে, স্পাইসি খাবার সে অ্যাভয়েড করবে, সল্ট কম খাবে, পটাশিয়াম কন্টেনিং যে ফ্রুটস এবং ভেজিটেবল সেগুলো বাড়াবে, এইটাকে আমরা আসলে ডায়েটারি লাইফস্টাইল বলতে চাই। যে অনেকে আবার ধরেন আরো বেশি মাত্রায় করে, এই যে সব খাওয়া বাদ দিয়ে দেয়, মানে শুধুমাত্র ভেজিটেবল খায়। মানে খাবার শুড বি ব্যালেন্সড, যে আপনার কিন্তু সব ধরনের জিনিস আছে। যে আপনি কিন্তু প্রোটিনও অনেক বেশি খাওয়া ঠিক না, প্রোটিন বেশি খেতে গেলে দেখা যাচ্ছে যে কিডনির জন্য ক্ষতিকর। প্রোটিন কিন্তু বেশি খেতে গেলে কিডনির জন্য, অনেকে কি করে ফ্যাট এবং প্রোটিন খায়, কার্বোহাইড্রেট কমিয়ে ফেলে, এটা কিন্তু আবার ঠিক না। মানে কার্বোহাইড্রেটেরও কিছু পরিমাণ আমার দরকার আছে, ফ্যাটেরও কিছু পরিমাণ আমার দরকার আছে, প্রোটিনেরও আমার দরকার আছে। এটা একটা ব্যালেন্সড হতে হবে, আদারওয়াইজ একটার ঘাটতি অন্যটা দিয়ে মেটানো খুব ডিফিকাল্ট হবে। মোটামুটি আমরা এভাবে। আর আসলে পরবর্তীতে কারো যদি স্পেসিফিক লাগে, একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে তার হাইট, ওয়েট, তার ডিজায়ার্ড ওয়েট কত, মানে তার আইডিয়াল বডি ওয়েট কত হওয়া উচিত এবং তার বর্তমানে কত হওয়া উচিত, বিএমআই ক্যালকুলেট করে তখন একজন ডায়েটিশিয়ান আরো ভালো করে ঠিক করে দিতে পারবেন যে তার জন্য আসলে কত ক্যালোরি দরকার, তিনি কোন খাবারটা খেলে তার হাই ব্লাড প্রেশারের দিক থেকেও তিনি বেনিফিট পাবেন। সেক্ষেত্রে মানে তাদের কাছে। জি জি। আচ্ছা, আমি লাস্ট আরেকটা প্রশ্ন করব, যেটার পরে আমরা হয়তো সরি একটা না দুটা প্রশ্ন করব, তারপরে আমরা আমাদের একদম স্পেসিফিক কিছু ক্লায়েন্ট রোগীদের কোয়েরি আছে ওটাতে চলে যাব। একটা প্রশ্ন হচ্ছে আপনি ট্রিটমেন্ট প্ল্যান কি কারণে হয় সবকিছু আমরা করলাম, প্রতিরোধ করার জন্য আমাদের কি করার আছে যে যাতে আমি যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে পারি যে আমার ব্লাড প্রেশার হবে না লাইফস্টাইলে। আপনি অলরেডি লাইফস্টাইলের অনেক কিছু মেনশন করেছেন, আরো এক্সট্রা কিছু এগুলোর সাথে আর কিছু অ্যাড করার আছে কিনা প্রতিরোধ করার ক্ষেত্রে? এটা তো আসলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যে কারণ যদি প্রতিরোধটা খুব অল্প খরচে করা যায়, কিন্তু প্রতিকার বা চিকিৎসা এটা অনেক ব্যয়বহুল, সাথে যদি কমপ্লিকেশন আসে তাহলে সেটা আরো ব্যয়বহুল। একদিকে নিজের কষ্ট হয় আর খরচের বিষয়টা তো আছেই, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ খরচই আমাদের রোগীদের নিজেদেরকে বহন করতে হয়। হেলথ ইন্স্যুরেন্স আমাদের দেশে আসলে এখনো খুব জনপ্রিয় হয়ে ওঠে নাই, তবে ইদানিং পাচ্ছি আমরা। কিছু কিছু ফ্যামিলি আসে আমাদের কাছে যারা কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজে আসে, কিছু চাকরিজীবী আছে তারাও আসে। এটা ভালো, এটা হলে কিন্তু মানে মানে রুগীদের জন্য রুগীরা কিন্তু ফিজিশিয়ানের কাছে আসতে কমফোর্ট পায়, যে কারণ সে জানে যে তার একটা কাভারেজ আছে। এবং ওই যে একবার গেল তো 3 বছর পরে আসলো, এই জিনিসগুলো হয় না আর কি। তাতে কিন্তু রুগীদের কমপ্লিকেশনের রেট গুলো কমে যায়। তো প্রতিরোধের জন্য আমরা কিন্তু আলাপ করেই ফেলেছি, যেটা হলো আমার একদিকে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, একদিকে আমার খাবার চেঞ্জ করতে হবে, একদিকে আমাকে এক্সারসাইজ করতে হবে, একদিকে আমার স্মোকিং কুইট করতে হবে। আর আমার যদি হয়েই যায় তখন আমাকে রেগুলার মেডিকেশন এবং ফলো আপ এবং ইনভেস্টিগেশন করে দেখতে হবে যাতে আমার কমপ্লিকেশন গুলো না হয়।
মোটামুটি এই কয়ভাবে আমরা যদি চিন্তা করি প্রতিরোধ করতে পারি। আর লাস্ট একটা আপনার কাছে একটা চাবো, যেটা আমি হয়তো সামারি হিসেবে সব রোগীকে বলার জন্য, যে যার অলরেডি উচ্চ রক্তচাপ আছে, সবচেয়ে আপনাকে যদি আমি বলি যে আপনি 3টা পরামর্শ দেন ওনাদেরকে, আপনি কোন 3টা টপ 3 আপনার কি হবে অ্যাডভাইস ওনাদের জন্য? এই তিনটা আমরা একদম ওই কোশ্চেন শেষ করে দিই, সেটা মনে হয় আচ্ছা ভালো হয়। যে আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, এটা ঠিক থেকে আছে। যাক, থেকে যাক এটা। ঠিক আছে, অবশ্যই। আমি প্রশ্নে চলে যাই। আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আকাশ চৌধুরী নামে একজন। উনি লিখেছেন, আমার বয়স 48, ওজন 85 কেজি, আমার সবসময় প্রেশার হাই থাকে, মাঝে মাঝে 145-90 হয়, কিন্তু সবসময় 130-85 থাকে। আমি 50 mg পিক্সোকার্ড খাচ্ছি 7-8 বছর থেকে, কিন্তু অনেক কিছুই বেছে বেছে চলি, তারপরও সময়ে ঘাড় ব্যথা ও পিনপিন করে এবং আমার ঠিকমতো ঘুম হয় না। কি করা উচিত? দর্শক যেটা জানতে চাচ্ছেন সেটা হলো, উনি তার মানে ওনার যদি 7-8 বছর ধরে হাই ব্লাড প্রেশার থাকে, এখন বয়স হলো 48, তার মানে 48। 40 বছর বয়সে ওনার হাই ব্লাড প্রেশার, তার মানে আহ, শুরুতেই খুব কাছাকাছি ওনার হাই ব্লাড প্রেশার শুরু হয়ে গেছে। এবং সেটার একটা বড় কারণ আমার ওনার যে ডেসক্রিপশন থেকে বুঝতে পারলাম যে ওবেসিটি, ওনার ওজনটা কিন্তু বেশি। যদিও উনি ওনার উচ্চতা উল্লেখ করেননি, উচ্চতা উল্লেখ করলে হয়তো বোঝা যেত যে উচ্চতার সাথে এটা সামঞ্জস্য আছে কিনা। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওনার ওবেসিটি আছে, সেটা একটা হয়তো বড় ফ্যাক্টর ওনার ক্ষেত্রে। তো এখন ঘাড় ব্যথা মানে আমরা কিন্তু এতক্ষণ আলাপ করে ফেলেছি যে হাই ব্লাড প্রেশার মানে কিন্তু ঘাড় ব্যথা না। ঘাড় ব্যথার আরো অনেক কারণ আছে, যেটা কমনলি আমার, যদি উনি যেটা বলছেন যে ওনার ঘুমের অসুবিধা হচ্ছে, এখন আসলে পশ্চার ঠিক ছিল কিনা, ওনার বালিশের ওনার যেটা শোয়া যেটা সেটা ঠিক ছিল কিনা। অনেক সময় কমনলি মাসেল স্পাজম হয় আমাদের এখানে, মাসেল স্পাজমের কারণে এরকম ঘাড় ব্যথা হয়। 2 নাম্বার যেটা হলো, বয়স যখন এরকম 50-র কাছাকাছি হয়, আমাদের যে ঘাড়ের যে হাড়গুলো থাকে, সে হাড়গুলো তো কিন্তু ক্ষয় হয়, সার্ভাইকেল স্পন্ডালাইসিস বলি আমরা, যে ওখানে। এবং ঘাড় ক্ষয় হলে অনেক সময় দেখা যায় যে নার্ভের মাঝেও কম্প্রেশন হয়, যে আমাদের যে নার্ভগুলো আছে সেগুলোতেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। আর উনি বলছেন যে কিন্তু বেশিরভাগ সময় ওনার ব্লাড প্রেশার কন্ট্রোলেই থাকে 130/80, আমাদের যেটা টার্গেট, যেটা মোটামুটি 130-80-র নিচে থাকা, সেটা কিন্তু ওনার থাকছে। 2-1 সময় হয়তো ওনার ঘুমের অসুবিধার কারণেই হয়। আমি জানি না উনি কোনো ফিজিশিয়ানকে রিসেন্টলি দেখিয়েছেন কিনা, যদি না দেখিয়ে থাকেন আমার অ্যাডভাইস হবে যে ওনার যে রুটিন পরীক্ষাগুলো করা দরকার একজন হাই প্রেশারের রোগীর। আমরা বলি যে যাদের সামর্থ্য আছে 3 মাস 6 মাস পর পর কিছু পরীক্ষা করা উচিত, কমপক্ষে বছরে একবার, তার যাতে একটা কিডনি ফাংশন, একটা ক্রিয়েটিনিন, একটা কোলেস্টেরল, একটা ইসিজি, এগুলো যাতে উনি করে নেন। আর উনি যদি কোনো স্মোকিং করে থাকেন, আমি অ্যাডভাইস করব সেটা কুইট করার জন্য। আর ওনার এক্সারসাইজের অভ্যাস আছে কিনা আমি জানি না, এক্সারসাইজের একটু অভ্যাস করলে রাতে ঘুমটা ভালো হবে বলে আশা রাখি, কারণ কেউ যখন এক্সারসাইজ করে তার কিন্তু ভালো ঘুম হয়। হুম। আর ওয়েটটা তো ওনার বেশি, ওয়েট রিডাকশন করলে ওনার এই দিক থেকে মানে ঘুমের ক্ষেত্রেও বেনিফিট হবে বলে মনে করি। আর মানে ঘুম ভালো হওয়ার জন্য আসলে কিছু আমেরিকান স্লিপ স্কুল থেকে কিছু পরামর্শ আছে, যেটা আমরা এখন খুব কমনলি করি, যে গ্যাজেট নিয়ে বিছনায় যাই, যে মোবাইল নিয়ে বিছনায় যাওয়া, এগুলোকে একটু অ্যাভয়েড করা, বিছনায় আসলে অন্য কিছু না করা। এবং কেউ কেউ বলে যে ওনাদের রিকমেন্ডেশন যে আমার ঘুমের রুমে ঘড়ি না থাকা, যে ঘড়ি থাকলে অনেক সময় দেখা যায় যে বারবার ঘড়ির দিকে তাকাতে থাকি, আরো টেনশন হতে থাকে, ঘুম আসে না। তো এই জিনিসগুলো একটু যদি ঠিক করেন উনি, এবং একজন ফিজিশিয়ানকে দেখিয়ে ওনার লেটেস্ট একটু আপডেট করে নেন, সেটা ভালো হবে। আর এমনি একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন উনি, ঘাড় ব্যথা যদি থাকে, নাপা যে ওষুধটা আছে এটা 3 বেলা করে খেতে পারেন। আর দেখেন কি অবস্থা হয়, যদি না কমে তাহলে হয়তো অনেক সময় ঘাড়ের একটা সার্ভাইকেল এক্সরেও করে দেখতে হয় যে ওখানে কোনো ধরনের অসুবিধা আছে। আচ্ছা। এরপরে আরেকজন লিখেছেন যে আমার বয়স 46 বছর, রক্তচাপ 120-130 থেকে বাই 90 থাকে, আমি বিস্টল ম্যাক্স 2.5 সেবন করি একদিন পর পর, এভাবে সেবন চলবে কিনা? সরি, বয়সটা কত না? 46। আর ওনার 46। রক্তচাপ থাকেন হচ্ছে উপরেরটা 120-30 আর নিচেরটা 90। উনি জানতে একদিন চাচ্ছেন পর যে পর উনি একদিন এভাবে একদিন পর পর এক বিস্টল ম্যাক্স 2.5 উনি খান। আচ্ছা, বিস্তল ম্যাক্স যেটা আমরা অ্যামলোডিপিন যেটা বলেছি, সেটা আরেকটা বিটা ব্লকারের কম্বিনেশন ওষুধ। এই ধরনের চিকিৎসাটা আসলে ঠিক না, যে একদিন পর পর খাচ্ছেন, এটা মানে কোনো সিস্টেমের মধ্যে পড়ে না আর কি। মানে তার মানে কি, ওনার হয়তো কোনোদিন প্রেশারটা কমে যাচ্ছে, যেদিন খাচ্ছে সেদিন হয়তো বেশি কমে যাচ্ছে, আর যেদিন উনি খাচ্ছেন না সেদিন হয়তো প্রেশারটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। যে
সাডেনলি ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করা, যে হঠাৎ করে শুট করে যাওয়া, এইসব এটা কিন্তু খুব অনেক সময় দেখা যায় যে তাতে কিন্তু অনেকের রক্ত নালী ছিঁড়েও যায় যদি হঠাৎ করে অনেক ব্লাড প্রেশার বেড়ে গেলে। তো আমি দর্শককে সাজেস্ট করব যে উনি যাতে অবশ্যই ফিজিশিয়ানকে দেখিয়ে ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে ব্লাড প্রেশার লেভেল, যেটা ডোজটা হয়তো এই উনি 2টা ওষুধের কম্বিনেশন খাচ্ছেন, 2টা ওষুধের কম্বিনেশন না খেয়ে শুধুমাত্র হয়তো অ্যামলোডিপিন যে ওষুধ আছে এটা খেলে ওনার হয়তো কভার হয়ে যাবে, সেটা হয়তো উনি ডেইলি খেতে পারবেন। মানে এটা মানে এইভাবে একদিন পর একদিন না খেয়ে ফিজিশিয়ানকে দেখিয়ে ওনার উচিত হবে যে ওষুধটাকে ডোজটা টাইট্রেট করে নেওয়া, যেটা উনি প্রতিদিনই খাবেন। পাশাপাশি ওনার যেগুলো আমরা আগেও বলেছি যে অন্য কমপ্লিকেশন আছে কিনা, অন্য কোমরবিডিটি কোলেস্টেরলের সমস্যা আছে কিনা, থাকলে সেগুলোর ওষুধ খেতে হবে। আর লাইফস্টাইল মডিফিকেশন তো উনি অবশ্যই কন্টিনিউ করবেন। সো আসলে একদিন বাদে একদিন প্রেশারের ওষুধ খাওয়াটা ভালো কিছু না, তাহলে ফ্ল্যাকচুয়েশনের চান্স থাকে, যেটা আরো ক্ষতিকর। চান্সটা বেশি থাকে, আরো ক্ষতিকর, রাইট। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করেছে মোহাম্মদ আশরাফ হোসেন। উনি জিজ্ঞেস করেছেন, স্যার আমার বয়স 44 ইয়ার্স, আমার মাথার পিছনের দিকে ব্যথা করে এবং গরম থাকে, মাঝে মাঝে প্রেশার বেড়ে যায়, আমি প্রতি রাতে একটা অ্যামডোকল 5 খাই, কিন্তু 5-6 দিন যাবত মাথায় ভীষণ ব্যথা, আমি সঠিক পরামর্শ চাই। আসলে দর্শক অ্যামডোকল খাচ্ছেন ঠিকই, কিন্তু কত ব্লাড প্রেশার তার এই মুহূর্তে আছে সে ব্যাপারে বোধহয় কোনো কিছু না, বলেননি। সেটা উনি বলেছেন মেনশন কি? করেননি। উনি বলেছেন যে মেনশন মাঝে করেন, মাঝে প্রেশার বেড়ে যায়, কিন্তু সেটা কত সেটা লেখেন। কত এক্স্যাক্টলি মেনশন করেন। তাহলে আমাদের ব্লাড প্রেশারটা হওয়া উচিত যে সব সময়ের জন্য কন্ট্রোল যাতে থাকে। হ্যাঁ, এটা হলো আমাদের টার্গেট, যে কন্ট্রোল ব্লাড প্রেশার যদি থাকে তাহলে কিন্তু টার্গেট অর্গান ড্যামেজ, যেটা অঙ্গগুলো ক্ষতি হওয়া, যেটা যে ব্রেইন, হার্ট, কিডনি, এটা কিন্তু হবে না বা ডিলে হবে অনেক। সো ওনার উচিত হবে একটা ব্লাড প্রেশারের চার্ট মেনটেন করা। হ্যাঁ, আজকাল কিন্তু যেটা হচ্ছে ডিজিটাল মেশিন পাওয়া যায় ভালো ডিজিটাল, এগুলো দিয়ে উনি একটা ব্লাড প্রেশারের চার্ট মেনটেন করবে। চার্ট মেনটেন করে সেই চার্ট নিয়ে একজন ফিজিশিয়ানকে দেখালে ওনার যদি আরো ওষুধ লাগে, যে অ্যামডোক্যালের পাশাপাশি তখন হয়তো আমরা আরো অ্যাঞ্জিলোক নামে আছে বা বিভিন্ন ওষুধ আছে, সেটাকে কম্বাইনও করে দিতে পারি, অথবা একটা সকালে উনি খাচ্ছেন আরেকটাকে আমরা রাতেও দিয়ে দিতে পারি। তাহলে দুই দিক থেকে হয়তো দেখা যাবে যে ওনার যদি ওষুধটা খায় উনি, তাহলে ব্লাড প্রেশারটা খুব ভালো কন্ট্রোল হবে। তো সেক্ষেত্রে তার জন্য আরো ভালো হবে বলে আশা করি আমি। ধন্যবাদ। এর বাইরে যে প্রশ্নগুলো এসছে আমার ধারণা ম্যাক্সিমামই আমরা উপরের আগের আলোচনাতে কভার করেছি, যে কি খাওয়া উচিত বা অন্য, আমি অনেক সময় রেফারেন্স দিয়েছি যে অনেক প্রশ্ন এসেছে যেগুলো কমন ভাবে প্রশ্ন এসেছে, আমি আর কমন প্রশ্ন, ওগুলোতে জি যাচ্ছি জি। না। এখন আমি আপনাকে ঠিক রিকোয়েস্ট আছে। করবো আপনার টপ 3 পরামর্শটা দেওয়ার জন্য আমাদের। টপ 3 পরামর্শের মধ্যে প্রথম কথা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশনকে হালকাভাবে নেওয়া যাবে না। যে আমরা যেটা যে ওষুধ ছাড়া অন্য যে কথাগুলো বলি, অনেক সময় কিন্তু আমরা সিলও মেরে দেই, যে এই সিলটা যাতে সিলের জায়গায় পড়ে না থাকে, এটা যাতে রোগীরা নিজেদের লাইফে নিয়ে আসেন, এটা হলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এক্সারসাইজ, 2 নাম্বার হচ্ছে খাবার দাবার, 3 নাম্বার হচ্ছে তার যে স্মোকিং এবং হচ্ছে অ্যালকোহল যদি থাকে সেগুলোকে বাদ দেওয়া। এটা হলো 1 নাম্বার পয়েন্ট আমার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে যেটা ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের যেই প্রচারণা, যেটা এবারকার জন্য, যে মেজার ইউর ব্লাড প্রেশার। যে আপনার ব্লাড প্রেশার, ওই যে ডাক্তার সাহেবের কাছে আসছেন উনি একবার মাপছে আর আপনি মাপলেন না, পরের বার আবার মাপলেন, তা না। আপনার একটা মেশিন কিনে নেন আপনি, কারণ হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এটা তো হোল লাইফের ডিজিজ, এটা কিন্তু ভালো হয়ে যাবে না, এটা কন্ট্রোল করতে হবে। সো আপনার বাসায় যদি এই মেশিন থাকে, আমি আমার সব ডায়াবেটিক পেশেন্টকে বলি যে আমাকে দেখাতে হলে আপনাকে একটা ব্লাড প্রেশার মনিটর মেজার করার মেশিন কিনতে হবে, আদারওয়াইজ আমি দেখবো না আপনাকে। আমি আপনাকে হোমওয়ার্ক দিব যে বাসায় আপনি মানে 6 টাইমস আপনার ব্লাড সুগার কেমন থাকে, খাওয়ার পরে কেমন থাকে, আগে কেমন থাকে, এই ডাটা আমার কাছে নিয়ে আসবেন। আপনি 7 দিন 10 দিন পর পর একটা রেকর্ড করে হোম মনিটরিং করে আমার কাছে নিয়ে আসবেন। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনার ব্লাড সুগারের প্যাটার্ন কিরকম, আমি সেভাবে চেক করতে পারবো। সেম কিন্তু আমার হাই ব্লাড প্রেশারের রোগীদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনার ব্লাড প্রেশার আপনি বাসায় মেজার করবেন এবং সেটা আমাদের কাছে নিয়ে আসবেন। কারণ এখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা আমাদের ভাষায় একটা যে হোয়াইট কোট হাইপারটেনশন আছে, একটা জিনিস বলি, যে ডাক্তারদের চেম্বারে আসলে প্রেশার বেড়ে যায় রোগীদের। এখন রোগী যদি বাসার ডাটাটা আমাকে শো করতে পারে,
আর আমার ব্লাড প্রেশারের রেকর্ড যদি অনেক বেশি থাকে তখন কিন্তু আমি একটু চিন্তা করতে পারি মেবি আমার কাছে এসেছে অ্যাংজাইটি, এটার কারণে বেড়ে গেছে। আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু তার ব্লাড প্রেশারের ওষুধ বাড়িয়ে দেব, যেটা বাসায় গিয়ে তার ব্লাড প্রেশার কিন্তু কমে যাবে, সেটা তার জন্য ভালো না। সো ব্লাড প্রেশার মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, 2 নাম্বার। 3 নাম্বার যেটা হলো যে কেউ যদি হাই ব্লাড প্রেশারে ভুগেন, নিজে নিজে ওষুধ ছেড়ে দিবেন না, এবং মাঝে মাঝে অবশ্যই আপনার ফিজিশিয়ানের কাছে ভালো থাকলেও রুটিন ফলো আপ করে ফিজিশিয়ান যে পরীক্ষাগুলো আপনার কমপ্লিকেশন আছে কিনা অথবা কোনো জটিলতা হয়েছে কিনা ওষুধ বা আপনার রোগ দুটোর যে কোনোটা থেকে, সেটা বোঝার জন্য করবেন, সেগুলো করে ওনাকে দেখিয়ে নেবেন। আমার ধারণা এই 3টা জিনিস যদি আমার রোগীরা বা ডাক্তারের যে দর্শকরা মেনে চলেন, যাদের হাই ব্লাড প্রেশার আছে, ওনারা ভালো থাকবেন আশা করছি। আমিও আপনার এই কথার পরে ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করব যে আসলে আমাদের এই, যেটা আমি অলরেডি একবার বলেছি, আমাদের সুস্থতাটা আসলে একটা বিশাল নিয়ামত। এবং আপনি যদি এমন হয়ে থাকে যে হ্যাঁ ব্লাড প্রেশার হয়ে গিয়েছে, স্টিল ভালো থাকা পসিবল, সেটার জন্য যা ফলো করা, উনি যে অ্যাডভাইস গুলো দিলেন, আপনারা যদি এই জিনিসগুলো একটু ফলো করেন, আপনি হয়তো আরো অনেক দিন বেশি সুস্থতা নিয়ে, হায়াত নয় তো অফকোর্স আল্লাহর হাতে, বাট আরো যতদিন বেঁচে থাকি একটু সুস্থভাবে বাঁচা, এটা একটা বিশাল ব্লেসিং। তো আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে যতটুকু সম্ভব ডক্টর যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো যদি পালন করতে পারেন, আপনারাই হয়তো ভালো থাকবেন। ডক্টর, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমি আসলে মানে আমি নিজেই অনেক বেনিফিটেড হয়েছি এই কনভারসেশনটা থ্রুতে। তো আমি শিওর ইনশাল্লাহ ভিউয়ার্স যারা এটা দেখবে তারাও অনেক বেনিফিটেড হবেন। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য, এবং ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি সেশনটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, ঠিক আছে, ধন্যবাদ। ডাক্তারের যারা দর্শক আছে সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো ভালো টপিকস সিলেক্ট করেছেন, অনেকগুলো ভালো কোশ্চেন আমাদের দর্শকদের কাছ থেকেও এসেছে, যার কারণে আমাদের আলোচনাগুলো প্রাণবন্ত হয়েছে আশা করছি। এবং আমাদের এই আলোচনা থেকে যদি দর্শকরা যদি সামান্যতম উপকৃত হয়, সেটাই আসলে এটা সার্থকতা থাকবে। কারণ আমরা চাই যে আসলে হাই ব্লাড প্রেশার নিয়ে কোনো রোগী যাতে কমপ্লিকেশনে না যায় এবং মৃত্যুবরণ না করে। অবশ্যই, আমরা আমাদের সবারই সেটা দোয়া এবং সবারই সেটা কাম্য। আমরা আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আবার।